নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তাপস জ্ঞানেশ মঞ্চে অনিকের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা, থিয়েটার শ্রীরামকৃষ্ণ ও এ যুগের লোকশিক্ষা। বক্তা শ্রী শিশির রায়। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। নাটক নিয়ে আলোচনা করতে গেলে আমরা ব্রেক্ট আলোচনা করি, স্টানিস্লাভস্কি আলোচনা করি, এগুলো করা তো দরকারই। কিন্তু আমরা সাধারণভাবে যেগুলো করি না সেগুলো হচ্ছে আমাদের দেশের যে সমস্ত মনীষীরা আছেন তাদের কথা, বা দেশজ যে সমস্ত সংস্কৃতি আছে সেগুলোকে যারা প্রায় লুপ্ত হতে চলেছে সেগুলোকে এগিয়ে নিয়ে আসা, সেগুলোকে তুলে ধরা, এই সমস্ত কাজগুলো যেটা আমাদের অবশ্য করণীয় হওয়া উচিত ছিল সেটা আমরা করতাম না। বর্তমানে আমরা এই জায়গাটাকে ধরার চেষ্টা করছি। আমাদের নাটক হচ্ছে আক্ষরিক, যে নাটকে আমাদের বাংলার যে হরফ তৈরি করার যিনি করেছেন এবং তার যে ইতিহাস আমরা কেউই প্রায় জানতাম না, সেই ইতিহাসটাকে তুলে ধরা, পঞ্চানন কর্মকারকে তুলে ধরা আক্ষরিক নাটকের মাধ্যমে। আমরা যে নতুন নাটকটা করতে চলেছি, দিনাজপুরের প্রায় লুপ্ত হতে যাওয়া একটা সংস্কৃতি গমিরা, মুখানাচ, গমিরা সংস্কৃতি, এই ব্যাপারটাকে তুলে আনার মতো আমরা আঙিনা জুড়ে ভোর এই নাটকটা আমাদের একটা শো হয়ে গেছে এবং আগামী দিনে আমাদের পরপর শোগুলো আছে। এই কাজটা করতে চলেছি। পাশাপাশি আমাদের মনে হয়েছে কিছু আলোচনা করা দরকার। সেমিনার কথাটা তো ওই আলোচনারই ইংরেজি। কিছু আলোচনা করার দরকার যেগুলো হচ্ছে আমাদের এখানকার মনীষীদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, তারা যে সমস্ত কথাগুলো বলেছেন, তাদের যে সমস্ত কাজ, এগুলো নিয়েও আমাদের আলোচনা করাটা দায়িত্বের মধ্যে পড়ে। এই আলোচনা করতে গিয়ে আমাদের সর্বপ্রথম মনে পড়েছে যার কথা আমরা প্রত্যেকবার বলি কিন্তু ভালো করে জানি না। আমরা বক্তৃতা দিতে উঠলেই বলি থিয়েটারে লোকশিক্ষা হয়। এই কথাটা যিনি বলেছিলেন, যার কথা সেই রামকৃষ্ণদেব, তাকে নিয়ে আমাদের মনে হয়েছিল যে এই প্রথম সেমিনারটা, এই সিরিজের প্রথম সেমিনারটা আমরা চালু করি। এইরকম সেমিনার আমরা আরো করে যাব। আজকের সেমিনারের বিষয়বস্তু থিয়েটার শ্রীরামকৃষ্ণ ও এ যুগের লোকশিক্ষা। থিয়েটারে লোকশিক্ষা হয় এ যুগে, সেটা কোথায় এসে দাঁড়িয়েছে বা কিভাবে হচ্ছে এ সম্বন্ধে বলবেন শ্রী শিশির রায়, সহকারী সম্পাদক, আনন্দবাজার পত্রিকা। রজত চক্রবর্তীকে আমরা যে আক্ষরিক নাটক বললাম, সেই আক্ষরিক নাটকটা যে উপন্যাস থেকে তৈরি হয়েছিল, সেই উপন্যাস পঞ্চাননের হরফ, সেই উপন্যাসের ঔপন্যাসিক যার উপন্যাসটা থেকে এই নাটকটা তৈরি হয়েছে, সেই রজত চক্রবর্তী আমাদের থেকে একটু ঔপন্যাসিক হিসেবে দূরত্ব ছিল। এই 1.5 বছর 2 বছরের মধ্যে আমাদের বন্ধু প্রতিম হয়ে দাঁড়িয়েছেন, বন্ধুই হয়েছেন। তা সেই বন্ধুর একটি নাটক, বই সাপোটা দুলছে, আজকের এই অনুষ্ঠানের প্রথমে আলোচনার শেষে এই বইটা এখানে প্রকাশনা করা হবে। পরম্পরা প্রকাশনের সাপোটা দুলছে। শুভেচ্ছা স্মারক। এবার সভাপতি হাতে মাইক তুলে দিচ্ছি। শ্রী শিশির রায়কে আমি অনুরোধ করছি আলোচনা শুরু করতে। অনেকের সবাইকে কৃতজ্ঞতা জানাই, তারা আমাকে যোগ্য মনে করেছেন একটা আলোচনার জন্য, এবং আপনারা শুনলেন যে আসলে এটা একটা আলোচনা মালা, যার প্রথমটা ওরা ভেবেছেন এই বিষয়সূত্রে শ্রীরামকৃষ্ণকে দিয়ে। তো সে কাজে ওরা এই ভারটা আমার উপর অর্পণ করেছেন। আমি কতটা তার লায়েক আমি জানি না, কতগুলো ভাবনা ভেবে এসেছি আর কতগুলো তথ্য, যুক্তি, কারণ ইত্যাদি আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেইগুলোকেই একটু গেঁথে আপনাদের সামনে নিবেদনের চেষ্টা করব আর কি।
আমি বরাবরই খুব ইন্টারেক্টিভ ওয়েতে বলি, আমি খুব ইমপ্রম্পটু বলি, আমি লিখে পড়ে এনে পাঠ করে ওরকমভাবে বলতে পারি না। আর যেহেতু আমি কাজ করি এখন খবরের কাগজের জগতে, সেই জায়গাটা পুরোটাই আসলে মাথায় তৈরি হয়, আর একবারে লেখালেখির সময় সেটা বেরিয়ে আসে। তো ওই ভাবনা চিন্তাগুলো মাথাতেই আছে। আমি কদিন ধরে ভাবছিলাম, যদিও অনেকের তরফে ওরা আমাকে যোগাযোগ করেছিলেন অনেকদিন আগেই, এমনকি পুজোরও আগে। তো অত কিছু হয় না, এত নানান রকম কাজে সুইচ অন সুইচ অফ করতে হয় আমাদের, যে একটু মুশকিল হয়ে যায় এই বিষয় সেই বিষয়। যারা একাডেমিক পারসুটে থাকেন তারা একটা বিষয় নিয়ে যখন কোনো বক্তব্য ভাবেন বা কোনো প্রেজেন্টেশন তৈরি করার কথা ভাবেন, তারা পুরোটাই একটা অখণ্ড মনোযোগ দিতে পারেন, একটা সময়ও পান, কারণ তাদের ডোমেইন বা তাদের সেক্টরটা সেই সময়টা তাদেরকে দেয়। কিন্তু আমাদের সেক্টরে সেটা থাকে না। এই আজকে এসআইআর নিয়ে লিখছি, তো কালকে রবীন্দ্রনাথকে নিয়ে লিখছি, এত এই যাতায়াত গতায়াতটা তৈরি হয় যে মুশকিল হয়ে যায় একটু। সেজন্য আমি জানি না কতটা গুছিয়ে সাজিয়ে বলতে পারবো, তবে কয়েকটা ভাবনা সূত্র আমি ভেবে এসেছি, সেইগুলো বলতে পারলেই 1 ঘন্টার মধ্যে আমি মনে করব যে আমার কাজটা হবে। তাতে আপনাদের কতটা উপকার বা লাভ হবে আমি জানি না। এই বিষয়টা অনেকের তরফেই ওরা বলেছিলেন যে থিয়েটার শ্রীরামকৃষ্ণ এই নিয়ে যদি করা যায়, এবং আমি পরে এই ফ্রেমিংটা করে দিয়েছি বিষয়টা, যে থিয়েটার শ্রীরামকৃষ্ণ ও এই যুগের লোকশিক্ষা, মানে আমি একটু টপিক্যালিটি এনেছি আজকের এই সময়টাকে অ্যাড্রেস করার জন্য। যে কথা অরূপবাবু প্রথমেই আপনাদেরকে বললেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়, এটা একেবারে একটা আর্ষ প্রয়োগ এবং এটা একটা আপ্তবাক্য, মনীষী বাক্য। এটা আমরা সবাই জানি, মানে বাঙালির জাতি স্মৃতিতে থিয়েটারে লোকশিক্ষা হয়, শ্রীরামকৃষ্ণ বলেছেন, এই কথাটা আমাদের জানা। হ্যাঁ, ঠিক যেমন সদা সত্য কথা বলিবে, হ্যাঁ, সত্য বই মিথ্যা বলিবে না, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরকম করে আমাদের বাঙালি জাতি স্মৃতিতে যে ইনস্ক্রিপশনস গুলো একেবারে গেঁথে আছে, কিছু কিছু কথা, কিছু ভাবনা, কিছু ধারণা, এটা তার মধ্যে একটা। এ কথা বহু চর্চিত। থিয়েটারে লোকশিক্ষা হয়, কিভাবে হয়, কেন হয়, এটা এক প্রকারার্থে আমাদের জানা। সুতরাং আজ আমি পারলে সেই মোল্লা নাসিরউদ্দিনের গল্পের মতো বলতেই পারি যে এ তো আপনারা জানেন থিয়েটারে লোকশিক্ষা হয়, তো নতুন কথা কি, তাহলে বাড়ি যাই, তাহলে আর নতুন কিছু বলতে হবে না, এরকম। তো কিন্তু আমি আসলে আপনাদেরকে একটু সময়টা ধরিয়ে দিতে চাইবো, যে সময় এবং প্রেক্ষিতের নিরিখে এই কথাটা 19 শতকের সেই বাংলা থিয়েটার মহলে একেবারে একটা বেদবাক্যের মতো হয়ে উঠেছিল, এবং আসলে সেটা একটা এম্পাওয়ারমেন্ট বা ইমানসিপেশনের কাজ করেছিল, একটা মুক্তির, একটা ক্ষমতায়নের কাজ করেছিল। একজন তথাকথিত সম্পূর্ণ ভিন্ন একটা সেক্টর থেকে আসা, ধর্ম, অধ্যাত্ম চিন্তা, মুক্তি, সংসার বন্ধন থেকে মুক্তি, পরমহংসের ভাব, এই রকম জায়গা থেকে আসা একটি মানুষ হঠাৎ করে ফস করে এমন একটা কথা বলে দিলেন, যেটা একেবারেই এই ধরা তলের কথা, এই ধরা ধামের কথা, এবং একেবারে আমাদের এই গ্রাউন্ডেড পৃথিবীর কথা। এর সঙ্গে অধ্যাত্মের খুব যে যোগ আছে তখন পর্যন্ত মনে হচ্ছিল না বা ভাবা যায়নি, এবং সে কারণেই কথাটা খুব অদ্ভুত, কথাটা খুব সৃষ্টি ছাড়া, এবং কথাটা খুব আইকনোক্লাস্টিক। এটা আসলে একটা নিয়ম ভাঙা কথা। কেন এটা নিয়ম ভাঙা কথা, এবং তখনকার নিরিখে কেন সেটা নিয়ম ভাঙা, আর এখনকার এই যে 2025 এত বছর পরে আজকে আপনারা 21 শতকের আরো 2.5 দশক পেরিয়ে এসে হঠাৎ করে এই কথাটা নিয়ে কেন বা এখানে একটা সপ্তাহান্তের সন্ধ্যায় আমরা আদৌ এই কথাগুলো নিয়ে চর্বিত চর্বণ করবো নাকি নতুন কিছু ভাববো, এটা কোনো প্রয়োজন আদৌ আছে কিনা এত বছর পেরিয়ে এসে, সেটাও একটু আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং বলতে পারেন আসলে এটা থিয়েটারের ছলে, এটা আসলে আমি কলকাতা তথা বাংলার সমাজ ইতিহাসের, সমাজ বাস্তবতার ইতিহাসের কয়েকটা টুকরো খণ্ডচিত্র আমি আপনাদের সামনে পেশ করব, যার মধ্য দিয়ে এই থিয়েটার, রামকৃষ্ণ নামের মানুষটা, তার ভাবনা এবং ওকে ঘিরে
আরো কয়েকটা নাম, যে নামগুলো আমরা প্রত্যেকে জানি চিনি। ওই যে বলছিলাম আমাদের জাতির যে স্মৃতি, সেই স্মৃতিতে সেই মানুষগুলো একদম গেঁথে আছেন, বসে আছেন। সেই রকম কয়েকজন মানুষের কথা আসবে, যাবে। তাদেরকে বিশেষ করে থিয়েটারের লোক হিসেবে আপনারা খুবই ভালো জানেন, চেনেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার সেটা একটু দৃশ্যতা হয়ে যাবে, কিন্তু সেটা মার্জনা চেয়ে দিচ্ছি আগে থেকে। শ্রীরামকৃষ্ণকে আমরা জানি পরমহংস, মহাপুরুষ, মনীষী এবং ধর্ম জগতের কেন্দ্রে থাকা একজন মানুষ হিসেবে। এবং আমরা জানি যে পরবর্তীকালে তার নামাঙ্কিত হয়ে একটি মিশন, একটি পরিকল্পনা, একটি প্রকল্প চালু হয়েছে। সে অবশ্য তার তিরোধানের আরো বেশ কয়েক বছর পরে যার আনুষ্ঠানিক সূচনা হয়েছে, তারই শিষ্য, প্রধান শিষ্য নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দের হাত ধরে। এবং সেই মিশন চলছে, সেই মিশনও কিন্তু রেজিস্টার্ড ভাবে হয়তো একটা সোশ্যাল প্রতিষ্ঠান, কিন্তু আমরা জানি তার সঙ্গে একটা ধর্মের এবং অধ্যাত্ম ভাবনার একটা যোগ আছে, এটা আমরা জানি। এবং যে কারণে আমরা অনেকে হয়তো সেই মিশনটারও অনুরাগী, আমরা অনেকে হয়তো সেই জীবনযাপনটাও ফলো করি। আমাদের অনেকের কাছে হয়তো শ্রীরামকৃষ্ণ একজন পূজ্য, প্রায় দেবতা সমান একজন অস্তিত্ব বা সেই রকম একজন সত্তা। এবার এইগুলো পেরিয়ে আমি আসলে অন্য কয়েকটা বিন্দুতে একটু আপনাদেরকে স্পর্শ করাতে চাইছি। শ্রীরামকৃষ্ণের জীবনকালটা হচ্ছে 1836 থেকে 1886। সুতরাং 19 শতকের মাঝামাঝি থেকে একটু আগে তিনি এসেছেন একটা অখ্যাত গ্রামে, বাংলার একটা অখ্যাত গ্রামে। যখন তিনি কলকাতায় এলেন, বা কলকাতায় না বলে আমি যদি দক্ষিণেশ্বরই বলি, বা যদি আমি কলকাতার কাছাকাছি দক্ষিণেশ্বর এরকম ভাবেও বলি, সেটা ততদিনে 19 শতকের মাঝামাঝি পেরিয়ে গেছে। তিনি এসেছিলেন একজন দক্ষিণেশ্বরের কালীর পুরোহিত হয়ে, পূজারী হয়ে। তার আগে তাকে অন্য মন্দিরের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি তখন নিতান্ত এক তরুণ, ভাববিহ্বল, কি করেন, কি বলেন, কি শোনেন, কি খান, কি না খান, কেউ কিছু জানে না, এরকম ব্যাপার। অদ্ভুত একটা পাগল মানুষ। যৌবন এবং তারুণ্যের পরের থেকেই যখন তার মূল এই সাধন ভাব ইত্যাদি ইত্যাদি নানান রকম ধর্মভাব তার মধ্যে প্রকটিত হওয়া শুরু করে, তাকে এইভাবেই লোকজন কলকাতায় প্রচারিত হওয়া শুরু করে যে এ দক্ষিণেশ্বরের পাগলা বামুন। কিন্তু একে সবাই পরমহংস বলে, কিন্তু এর ভাবও ঠিক ওই রকম নয়। মানে গুরু, তার কাছে অনেক লোক যাচ্ছে, একটা ধর্মগুরুর মতো ভাবটা তার নেই। তার কাছে যে আসে তার সঙ্গেও তিনি সমানভাবে কথা বলেন, তার মতো করে কথা বলেন, তার লব্জে কথা বলেন, যেগুলো ঠিক আবার একরকম ঠিক একভাবে মানুষ নিতে পারে না। মানে ধর্মগুরু মানেই বা ধর্মের গুরু মানেই যে একটা আমাদের মানুষ পজিশন হয়ে যায় যে একটু উঁচু, একটা বেদি, একটা চেয়ার, একটা সিংহাসন বা একটা আসন, তার উপরে গুরু। এই মানুষটা সেই নিয়ম কানুনগুলো ধার ধারেন না। সুতরাং ধর্মজীবনটাতেও তিনি আসলে একটু মাত্রা ছাড়া, এবং তিনি একজন আইকনোক্লাস্ট। এবং যে কথাগুলো তিনি বলেন, যে উপমা সহকারে বলেন, সেগুলো একদম সাধারণ জীবন থেকে উঠে আসা উপমা। সেগুলো একেবারে অ্যানালজিগুলো একদম সহজ সাধারণ জীবন থেকে আসা। এবং তিনি কথা বলেন এক ধরনের গ্রামীণ আমি বলবো না, গ্রাম্যই ভাষায়। এবং অনেক সময় তিনি ভদ্রতা ভব্যতারও ধার ধারেন না। এবং যখন তিনি ভাববিহ্বল হয়ে যান, তখন তো কোনো ভদ্রতা ভব্যতা তার ধারেনি না। তার কাপড় খুলে পড়ে যায়, তখনও তিনি শিশুর মতো আচরণ করেন। এবং মোট কথা হচ্ছে, তাকে যে কিভাবে বাধা হবে, কোন নিয়মে বাধা হবে, তা ঠিক কলকাতার সমাজ সে সময় ঠিক বুঝতে পারছিল না। মানে তাকে ঠিক কোনো বোতলের মধ্যে বা কোনো ছাঁচের মধ্যে পুরে ডিফাইন করা যাচ্ছিল না। এটা সেই সময় মানে, এবারে আমি আপনাদের সময়টা ধরিয়ে দিই। সেই সময়টা মানে হচ্ছে আলোকিত বঙ্গীয় নবজাগরণের সময়। হ্যাঁ, মানে তার আগে তো রামমোহন রায় এসে গেছেন অনেক আগে। রামমোহন রায়ের সূত্র ধরে একটা নতুন ভাবধারার একটা সূচনা হচ্ছে। এবং সেটা যদি বা এক ধরনের ধর্মীয় চিন্তাধারা হয়, কিন্তু সেটার সংস্কার, সমাজ সংস্কার, সংস্কৃতিতে তার ভাবনা চিন্তার ছাপ এসে পড়ছে। এবং বাঙালি তখন নতুন করে পাল্টাচ্ছে। এবং পাশাপাশি প্যারালেলি আপনারা জানেন ইয়ং বেঙ্গল মুভমেন্টও চলছে।
যেটা আরো একদম সম্পূর্ণ একটা পাশ্চাত্যের শিক্ষা ধ্যান ধারণা থেকে আসা, এবং তৎকালীন যে ধর্ম সমাজ সংস্কার সবকিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং ভেঙে চুরে ফেলার একটা প্রক্রিয়া। সুতরাং একদিকে রামমোহন রায়ের কিছুটা উত্তরাধিকার সেই পর্যন্ত, একদিকে ইয়াং বেঙ্গলের একটা সমস্ত কিছু ভেঙে দাও, চুড়ে দাও, অমুক করে দাও, তমুক করে দাও, এগুলো কিচ্ছু না, সব নতুন করে করতে হবে, এই করতে হবে বলে ডিরোজিওর শিষ্যরা, এবং সেদিক থেকে একটা হিন্দু কলেজের একটা গোষ্ঠী, এবং তার মাঝখানে আবার আরেকটা ধারা নিয়ে ইনি এলেন, দক্ষিণেশ্বরের সুদূর দক্ষিণেশ্বরের একটা লোক, কিন্তু যার কাছে নানান ধরনের বা সব ধরনের মানুষের একটা অ্যাক্সেস আছে। এবার ভেবে দেখলে আমি যদি বলি ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম ধর্ম, এর ব্যাপারটা একটা খুব পরিশীলনের একটা জায়গা ছিল তো ব্রাহ্ম ধর্মের সঙ্গে, সেখানে একটা শিক্ষিত, একটা সংস্কৃত এই মানুষগুলোর এই ভাবধারার একটা ব্যাপার ছিল। মানে কলকাতার বা বঙ্গীয় সমাজের একেবারে নিম্নবর্গের মানুষেরা যাচ্ছেন, সেটা অন্তত তখনও ব্রাহ্ম সমাজের ছিল না, বা অনেকটা সময় পর্যন্তই কখনোই ছিল না। ইয়াং বেঙ্গল মুভমেন্ট তো এতই মাত্রা ছাড়া, এতই লাগাম ছাড়া, যে আসলে তার সঙ্গেও শিক্ষার একটা ব্যাপার আছে, এবং সেই শিক্ষা দিয়ে আসলে সংস্কারকে ভাঙার একটা ব্যাপার চলছে, যে কারণে তার সঙ্গেও সমাজের নিম্ন বর্গের বা তথাকথিত নিম্ন বর্গের কোনো সংস্রব তখনও পর্যন্ত ছিল না। কিন্তু এই একটা মানুষ দেখা যাচ্ছে যে তার কাছে জুড়ি গাড়ি হাঁকিয়েও একটা মানুষ আসছেন দক্ষিণেশ্বরে, আবার তাকে আচ্ছা দেখি তো কে একজন সাধু কখনো এরকম ভাবে বিভোর হয়ে কালী কীর্তন করছে, আবার কৃষ্ণ নামও করছে, কখনো দুহাত তুলে সংকীর্তনের সঙ্গে সব মানুষের সঙ্গে ভক্তদের সঙ্গে নিজেই নেচে দিচ্ছে দুপাক। হ্যাঁ, তো এই ব্যাপারটা শ্রীরামকৃষ্ণকে অ্যাক্সেস দিয়েছিল সমাজের সমস্ত বর্গের মানুষের কাছে, মানে সমাজের সমস্ত বর্গের অ্যাক্সেস দক্ষিণেশ্বরে সম্ভব হচ্ছিল। এবারে যে সময়টা থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস, তখনও বলতে গেলে বাংলায় থিয়েটার সবে সূচনা হচ্ছে মাত্র। আপনারা জানেন যে সাধারণ রঙ্গালয়ের সূচনা 1872 কলকাতায়, উত্তর কলকাতায়, এবং 1872 মানে তখন শ্রীরামকৃষ্ণের ঠিক 36 বছর বয়স, তাই তো? তিনি আর মাত্র 14 বছর কিন্তু বাঁচবেন। 1886-তে তার তিরোধান। শ্রীরামকৃষ্ণকে যখন আমরা থিয়েটারের পেট্রন হিসেবে পাচ্ছি, এই পেট্রন শব্দটা আমার সুচিন্তিত, বিশেষভাবে ভাবা। যখন আমরা পেট্রন, কেন বলছি পেট্রন, সেটাই আসলে লোকশিক্ষার সূত্র ধরে আমি একটু পরেই বলবো। সেটা শ্রীরামকৃষ্ণের ফ্যাগ এন্ড অফ হিজ লাইফ। 1883 থেকে তার বাংলার থিয়েটারের যাত্রা শুরু, মানে থিয়েটার দেখার যাত্রা শুরু। আপনারা জানবেন দুটো তারিখ আপনারা একদম খুব ভালোভাবে মাথায় পুরে রাখতে পারেন। একটা হচ্ছে 21শে সেপ্টেম্বর 1884। এটা শুধু শ্রীরামকৃষ্ণ বলেন, এটা বাংলা থিয়েটারের জগতেই একটা ওয়াটারশেড ডে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এই দিনে শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে বিনোদিনীর অভিনীত চৈতন্য লীলা দেখতে যান। 21শে সেপ্টেম্বর 1884। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা থিয়েটারের যদি আলাদা করে একটা ইমানসিপেশনের দিন পালন করতে হয়, উদযাপন করতে হয়, এই দিনটা সেই উদযাপনের মর্যাদা দাবি করে। কেন, সেটা হয়তো আপনারা আমার এই 1 ঘন্টা পরে সেটা হয়তো আমি কিছুটা বোঝাতে পারবো আপনাদেরকে এই অনুষ্ঠানটার শেষ দিকটাতে, আমার বলার শেষ দিকটাতে। 21শে সেপ্টেম্বর 1884 আসলে সেই দিন, যেদিন বঙ্গীয় সমাজ 19 শতকের সংস্কার পীড়িত এবং কিছুটা দিশেহারা, কোন দিকে সে যাবে, ব্রাহ্ম ধর্ম, ব্রাহ্ম সমাজ আন্দোলনের দিকে, নাকি ইয়াং বেঙ্গলের দিকে, নাকি অন্য কিছু ফিরিয়ে তার পুরনো মানসিকতার যে রক্ষণশীল সমাজ 19 শতকের, সেটা তাকে টানছে, স্ট্যাটাস কোটা তাকে টানছে, সেই দিকেই সে থাকবে। এই বিরাট দোলাচল দোদুল্যমানতার মধ্যে এই 21শে সেপ্টেম্বর 1884 দিনটা একটা রেড লেটার ডে বাংলা থিয়েটারের ইতিহাসে। সেই দিনই কিন্তু আসলে এই লোকশিক্ষা
যে থিয়েটার করতে পারে সেই কথাটা সেদিন বলা নয়, কিন্তু সেটার সূচনাটা সেই দিন জানতে পারলো বঙ্গীয় থিয়েটার সমাজ, এবং সেই সূত্রে সেই সময়কার, তাকে যদি আমি আদৌ মিডিয়া বলি আজকালকার লব্জে, প্রচার মাধ্যম, সংবাদ মাধ্যমের সূত্রে, প্রচার মাধ্যম তো সংবাদ মাধ্যম ছাড়া আর কিছু ছিল না তখন, তো রেডিও সুদূর পড়া হতো, অনেক পরের কথা, টিভি তো ছেড়েই দিন, কালের গর্ভে। তো সেই সময়ের যে সংবাদ মাধ্যম, সেই সূত্রে কিন্তু একটা কয়েনেজ পাওয়া গেল যে দক্ষিণেশ্বরের এই মানুষটা, যার কাছে সমস্ত মানুষের অ্যাক্সেস আছে, তিনি বেশ্যাদের অভিনীত নাটক দেখতে এসেছেন। এই বেশ্যা শব্দটা, এটার সঙ্গে আজকে আমরা যতই শব্দার্থের অপকর্ষগত যা কিছু ভ্যালু জাজমেন্ট এর ব্যাগেজ এর সঙ্গে যোগ করি না কেন, এটাও আপনারা জানবেন যে এই শব্দটা বলাই ভালো। আজকাল আমরা অনেক কিছু সুগার কোট করে নানান শব্দ আমদানি করেছি, আমরা সেগুলো বলি হয়তো যুগ প্রয়োজনে এবং তাদের সম্মানার্থে এই কথাগুলো এখন বলা উচিত, সেটাও আমি মানছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ এবং বাংলা থিয়েটারের প্রেক্ষিতে বেশ্যা শব্দটাই সবচাইতে সুপ্রযুক্ত শব্দ। ঠিক যেমন দেখবেন, মানে এই শব্দটাকে আসলে আমরা ডিসওন করি, এমনিতে আমরা যৌনকর্মী বলি। আজকে আপনারা কোনো খবরের কাগজে আর বেশ্যা শব্দটা পাবেন না, যদি না সেটা পুরনো কোনো উদ্ধৃতির মধ্যে ব্যবহৃত হয়, তাছাড়া সবাই যৌনকর্মী। এই যৌনকর্মীটাকে বলা হয় যে তাদের সেই সম্মানার্থে অমুক তমুক ইত্যাদি, এবং এই 21 শতকের সূত্র ধরে আর আমরা বেশ্যা বলতে পারি না ঠিকই, কিন্তু ঠিক যেভাবে ব্ল্যাক শব্দটাকে পাশ্চাত্যে ওরা কিন্তু ওন আপ করেছেন, নিগ্রো, নিগার, অমুক তমুক, আপনারা জানেন এই শব্দগুলো প্রায় ট্যাবুর মতো কেন, ট্যাবুই, এবং সেগুলোকে বলা হতো না, হয় না। কিন্তু যারা ব্ল্যাক, তারা নিজেদের মধ্যে মজার ছলে, ঠাট্টার ছলে, হাসির ছলে, আমরা হলিউডের লক্ষ একটা ছবি দেখেছি এবং বলতে পারি যেখানে বন্ধু বন্ধুকে নিগার, নিগ্রো এরকম করে বলছে, যেরকম ভাবে আমরা বন্ধুদের মধ্যে তুই তো করে গালিগালাজ করে অনেক কিছু বলি, বা তথাকথিত গালাগাল দিয়ে অনেক কিছু বলি, সেই রকম ভাবে কিন্তু তারা সেটাকে ওন আপ করে, সেটাও কিন্তু একটা সামাজিক ওনিং আপ এক একটা শব্দের। সুতরাং আমি বেশ্যা শব্দটা আমার খুব সুচিন্তিত ভাবে আমি প্রযুক্ত করছি, যে বেশ্যাদের অভিনীত থিয়েটার দেখতে আসছেন শ্রীরামকৃষ্ণ, যার কাছে মানে সবাই যায়। দক্ষিণেশ্বর কেন, কলকাতা থেকেও মানুষজন ছুটে ছুটে যায়, আবার তার কাছে কেশব সেনও যান, নববিধানের যে কেশব সেন তিনিও যান, শিবনাথ শাস্ত্রীও যান, তার কাছে কে না যান। তার সঙ্গে বঙ্কিমচন্দ্রের মোলাকাত হয়, তার সঙ্গে বিদ্যাসাগরের সাক্ষাৎ হয়েছে, রবীন্দ্রনাথ তাকে নিয়ে লিখেছেন পরে পরে অনেক কিছু। সুতরাং এই যে বিরাট স্পেকট্রামটা, এই যে রেঞ্জটা, সেই মানুষটার বাংলা থিয়েটার দেখতে আসা, এবং 1884 সালের কলকাতায় বিডন স্ট্রিটে স্টার থিয়েটার, যে স্টার থিয়েটার এখন আর নেই, আপনারা জানেন যে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট যখন সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরি করছে, তখন বিডন স্ট্রিটে স্টার থিয়েটার ভাঙা পড়ে। আমাদের যে স্টার থিয়েটার আমরা জানি, আজ যা বিনোদিনী থিয়েটার ইত্যাদি, সেসব অন্য থিয়েটার, এটা আমরা সবাই থিয়েটারের মানুষজন জানি। তো সেই বিডন স্ট্রিটের স্টার থিয়েটারে শ্রীরামকৃষ্ণ এলেন 21 নভেম্বর 1884 সালে চৈতন্য লীলা দেখতে। 21 সেপ্টেম্বর, ঠিক 21/9/1884, গিরিশ ঘোষের লেখা নাটক চৈতন্য লীলা। সেখানে অভিনয় করছেন বিনোদিনী, এবং বিনোদিনী সহ আপনারা যাদের সেই সময়কার জানেন, তিনকড়ি, পরে পরে তারা সুন্দরী, নীরদা সুন্দরী, বা যাদেরকে আপনাদের মনে পড়ে যে এই যে আমাদের থিয়েটারের অভিনেত্রীদের যারা পূর্বসূরীরা, তারা তো একেবারে, তারা তো বেশ্যা সকলে। হ্যাঁ, এবার আপনারা রূপোপজীবিনী, দেহপসারিণী, যত গাল ভরা শব্দে তাদেরকে ভূষিত বা বিশেষিত করার চেষ্টা করেন না কেন, বেশ্যা। তাদেরকে গিরিশ ঘোষ তাদেরকে দিয়ে অভিনয় করাচ্ছেন, শিখিয়ে পড়িয়ে। কোন গিরিশ ঘোষ? যে গিরিশ ঘোষ নিজে ওই 1872-এর রঙ্গালয়, সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার কিছুদিন পরেই কখনো একবার গ্রেট ন্যাশনাল থিয়েটার, কখনো ন্যাশনাল থিয়েটার,
কখনো ক্লাসিক, কখনো বেঙ্গল থিয়েটার, এই যে নানান রকম বঙ্গ থিয়েটার গুলো নানান জায়গাতে এক এক রকম বেরোচ্ছে, উঠছে, কোনোটা কখনো এখানে যাচ্ছেন, কখনো ওখানে যাচ্ছেন, পিং পং বলের মতো গিরিশচন্দ্র নিজেই সেগুলোতে যাচ্ছেন। কিন্তু আসলে তিনি বাংলা থিয়েটারকে প্রতিষ্ঠা দিচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। হ্যাঁ, ঠাকুরবাড়ির সূত্রে একটা নাট্যধারার প্রসঙ্গ আসছেই, কিন্তু সেটাও তো খুব পরিশীলিত এবং একটা নিশ, আজকের ভাষায় যাকে নিশ বলা হয়, একটা এক্সক্লুসিভ নাট্যধারা, যেটা ওর মধ্যেই সীমাবদ্ধ এবং যেটা আসলে একটা এলিট নাট্যচর্চার ধারা, একেবারেই পুরোদস্তুর একটা এলিট নাট্যচর্চার ধারা। সাধারণ রঙ্গালয়, যে সাধারণ শব্দটা মানে আসলে পেশাদার, যেটা পরে আমরা পাবো যে টিকিট কেটে নাটক দেখবে লোকে, এই ভাবনাটা আনাটাই একটা বৈপ্লবিক ভাবনা ছিল সেই মুহূর্তে। কিন্তু থিয়েটার সেই ধারাটাকে গিরিশচন্দ্র প্রতিষ্ঠা দিচ্ছেন সেই সময়টাতে। গিরিশ ঘোষের বয়স শ্রীরামকৃষ্ণের থেকে 8 বছর কম। 1836-এ শ্রীরামকৃষ্ণের জন্ম, 1844-এ গিরিশ ঘোষের। কাছাকাছি এমন কিছু বয়সের ডিফারেন্স নয়। গিরিশ ঘোষ মারা যাচ্ছেন 1912 সালে। 1912 সালে। এটাও, এই সালটাও আমার কাছে একটা সমাপতন, কিন্তু একটা অদ্ভুত ধারণা, খুব সুন্দর মনে হয়। 1913-তেই রবীন্দ্রনাথ নোবেল পাচ্ছেন এবং রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির পর থেকে বাঙালির জাগরণের এবং সাহিত্য সংস্কৃতি জাগরণের অন্য একটা পর্ব শুরু হয়। এ যেন একটা দ্বীপ নিভে যাচ্ছে এবং আসলে আর একটা রিকগনিশনের দ্বীপ জ্বলে উঠছে, এরকম ভাবে ভাবতে আমার ভালো লাগে, যদিও এই ভাবনাটা খুব রোমান্টিক ভাবনা, এই ভাবনার খুব একটা কোনো একাডেমিক বা অন্য কোনো ভ্যালু নেই। এনিওয়ে, ফিরে আসি। গিরিশ ঘোষ নিজে বাংলা থিয়েটারকে তখন প্রতিষ্ঠা দিচ্ছেন সেই সময়, এবং একটা সময় তিনি খুব কম সময়ের জন্য তিনি একটা থিয়েটারের মালিক হয়েছিলেন। তারপরে আর এত নাটকের দরকার পড়ছিল, কারণ তখন নাটক নেই। কি অভিনয় করবেন তারা সাধারণ রঙ্গালয়ে? কি অভিনয় করবেন? নাটক জিনিসটাই নেই, টেক্সটটা নেই। আসলে নাটক বলে যে টেক্সটটা, যেটা থেকে অভিনয়টা হবে, সেই নাটক পাওয়া যাচ্ছে না। সেজন্যই কিন্তু গিরিশ ঘোষকে অবতীর্ণ হতে হয় নাটককারের ভূমিকায়। আমরা জানি তিনি নাট্যকার বা নাটককার, তিনি প্রযোজক, তিনি পরিচালক, নির্দেশক, সমস্ত কিছু ইয়েতে এই যে নানান ভূমিকায় তাকে আমরা পাই। কিন্তু তিনি আসলে বাংলা থিয়েটারকে গড়ছেন সে সময়। নাটক আনতে হবে বলে তিনি কপালকুণ্ডলা করছেন, তিনি মৃণালিনী করছেন। মানে তখনকার, মানে আজকে এত শত অপশন, আমি চাইলে এটা থেকেও করতে পারি, ওটা থেকেও করতে পারি নাট্য, তাই না? কিন্তু সেই মানুষটাকে ভাবুন, সেই সময়টাকে ভাবুন, যখন একজন নাটককারের কাছে তার অপশন নেই, তিনি মঞ্চে কোনটা নামাবেন, তার উপর তাকে ভাবতে হচ্ছে দর্শক চরিত্রের কথা, দর্শকের রুচি পছন্দের কথা, সেই সময়ের কলকাতার দর্শকের রুচি পছন্দের কথা। এবং মিউনিসিপ্যালিটি তখন নিয়ম করলো যে রাত 1টার পরে 1টা পর্যন্ত থিয়েটার করা যাবে। কেন এই 1টা এখন আমাদের কাছে অপ্রাকৃত মনে হতে পারে? আপনি কি কেউ এখন রাত 10টার সময় নাটক দেখতে যাবেন? এখন বছরে একটা দিন, ওই 31শে ডিসেম্বর সারা রাত নাটক হয়, আর উরুভঙ্গম নাটক হয় রাত জুড়ে। হ্যাঁ, তাছাড়া তো রাত জুড়ে কে ইয়ে করে? আর আমরা শুনেছি যে থিয়েটারের গল্প সৌম্যমিত্রের সময়কার, তারপরে পরে করে, তখন সেই নাটকগুলো ওরকম রাত ভর মুক্তমুখ এসব হতো। কিন্তু ভাবুন, আজকে আমরা এত আধুনিক হয়েছি 2025 সালে, এখন আমরা কল্পনা করতে পারি আমরা রাত 12টার সময় গিয়ে একটা স্টার থিয়েটারে নাটক দেখব? কেন? রাত 9টা পর্যন্ত বাবুরা এবং বাবুর যারা অধস্তনরা এবং যারা একেবারে নিচু তলার মানুষজন, তারা কাজ কর্ম করে টোরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে নাটক দেখতে আসবে। সুতরাং ব্যাপারটা শুরুই হবে রাতে, তাদের সময় নেই। শ্রম সময়টা তখন অনেক বেশি ছিল, সারা দিন রাত ধরেই, রাত পর্যন্তই কাজ মানুষের ওই সময় ব্রিটিশ আমলে। তারপরে তারা মনোরঞ্জনের জন্য আসবে, তারপরে বাবুরা আসবেন সুসজ্জিত হয়ে এবং জুড়ি গাড়ি হাঁকিয়ে ইত্যাদি ইত্যাদি, এবং ছোট লোকেরাও আসবে, তবে নাটক শুরু হবে। সেজন্য মিউনিসিপ্যালিটি আইনে বলা হয়েছে রাত 1টার পর নাটক হবে না। সুতরাং আসলে 4 ঘন্টা সময় থাকতো গিরিশ ঘোষের হাতে। এই 4 ঘন্টাতে তাকে দর্শককে হুক করতে হবে।
সেজন্য তিনি মরিয়া হয়ে দিশেহারা হয়ে নাটক খুঁজছেন। কখনো তার স্টার উৎস হচ্ছেন বঙ্কিমচন্দ্র, সেজন্য বঙ্কিমচন্দ্র থেকে নিচ্ছেন। তারপরে যখন দেখা যাচ্ছে বঙ্কিমচন্দ্র নিঃশেষিত, মানে তখনকার মতো নিঃশেষিত, বঙ্কিমচন্দ্র তো লিখছেন, সুতরাং তখনকার মতো সেটা হয়ে গেছে, নতুন নাটক চাই, তখন তিনি চলে যাচ্ছেন মহাভারতে, রামায়ণে। হ্যাঁ, তিনি করছেন সীতার বনবাস, রামের বনবাস, তিনি করছেন রাবণ বধ, এগুলো করছেন, অভিমন্যু বধ, এগুলো করছেন, জনা, এগুলো তো অনেক পরের ব্যাপার, চৈতন্য লীলা অনেক পরের কথা, হ্যাঁ, প্রহ্লাদ চরিত্র পরের কথা, বুদ্ধদেব চরিত্র পরের কথা, তারও আগের, মানে একদম সময়টার গুরুত্বটা আপনি ভাবুন। একজন নাটককার, তিনি নাটক খুঁজছেন কিন্তু তার কাছে কোনো টেক্সট নেই। এই টেক্সটটা তাকেই হয় আবিষ্কার করতে হচ্ছে, অ্যাডাপ্ট করতে হচ্ছে, অথবা তাকেই লিখতে হচ্ছে। যে কারণে সেই সময়কার যারা কমেন্টেটর, থিয়েটারের কমেন্টেটর, তারা লিখেছেন যে গিরিশ ঘোষ এত দ্রুত তাকে নাটক লিখতে হতো, 7 দিনে তিনি একটা নাটক লিখে ফেলছেন, কারণ প্রয়োজন, থিয়েটারেরই প্রয়োজন। 7 দিনে তাকে একটা নাটক লিখে ফেলতে হবে, করে সেটাকে তারপর তো নামিয়ে কাস্টিং করে অভিনয় করিয়ে তারপরে সেটাকে তাড়াতাড়ি করে দিতে হবে। সুতরাং একদিকে তিনি ভাবুন তার নাটকের টেক্সটের অভাব, তদুপরি তার পুরোটা তার উপরে সামাজিক সব শিবলেখ গুলো আছে, সামাজিক সব বন্ধন এবং ট্যাবু গুলো তার উপরে আছে, যে তিনি কাদের দিয়ে অভিনয় করাবেন, নারী চরিত্রগুলো তিনি কাকে পাবেন বেশ্যাদের ছাড়া। সুতরাং তিনি সেই জোগাড় করে আনতেন তার জহুরির চোখ দিয়ে, কার গানের গলা ভালো, কার দেখতে শুনতে ভালো, কার একটু ঠমক ঠমক ভালো, নানান রকম, যে যেভাবে লাস্য বিভঙ্গ সবকিছু গিরিশচন্দ্রের কাছে ছিল থিয়েটারের উপাত্ত। যে মেয়েটি ছলা কলায় ভোলাচ্ছে একটি বাবুকে সন্ধ্যাবেলা গোড়ের বা জুয়ের মালা হাতে নিয়ে, সেই মেয়েটির মধ্যে আসলে তিনি আবিষ্কার করতে চাইছেন এবং করছেনও থিয়েটারের অভিনেতা সুলভ, অভিনেত্রী সুলভ যা যা কিছু উপকরণ, মাল মশলা তিনি জোগাড় করে আনছেন। সুতরাং অবশ্যম্ভাবীভাবে এই সমাজে, এই অদ্ভুত সংস্কার পীড়িত সমাজে, পদে পদে জাতপাত এবং কুসংস্কার পীড়িত সমাজে, এবং যে সমাজ একই সঙ্গে ওদিকে ব্রাহ্ম সমাজের পরিশীলনে বা ইয়ং বেঙ্গলের অত্যাচারে কোট আনকোট এবং জর্জরিত বা দিশেহারা, বুঝতে পারছে না কোন দিকে সে যাবে, অথচ তার একটা বিরাট রক্ষণশীলতার টান এতদিনে, কোথায় সে যাবে। সুতরাং নাটকের এই সময়টাতে আমি বোঝাতে চাইছি যে সামাজিক স্যাংশনটা একেবারেই ছিল না। আজকে সেজে গুজে সন্ধ্যাবেলা 6:30 আমি একাডেমিতে বা তপন থিয়েটারে বা মধুসূদন মঞ্চে নাটক দেখতে গেলাম, গিয়ে নাটক টিকিট কেটে নাটক দেখে চলে এলাম। আমি তারপর ম্যাক্সিমাম ফেসবুকে লিখতে পারি যে এই নাটক ভালো আছে, এই নাটক ভালো লাগলো, অমুক তমুক ইত্যাদি। কিন্তু আজকে সামাজিক স্যাংশনের কোনো ভয়ের কোনো প্রশ্নই নেই, কিন্তু সেখানে থিয়েটারে যাচ্ছে সেটাই একেবারে যাবার জন্য যথেষ্ট। থিয়েটারের গান গাইছে, থিয়েটারের গান আলাদা, থিয়েটারের গানও পতিত গান, থিয়েটারের গানও পতিত গান। বিনোদিনীর লেখায় আপনারা পাবেন, যদি পড়েন বিনোদিনীর লেখায় আপনারা পাবেন যে সেই থিয়েটারে শুধু শ্রীরামকৃষ্ণ নয়, সেই শ্রীরামকৃষ্ণের সূত্রেই নরেন্দ্রনাথ দত্ত গিয়ে থিয়েটারের মধ্যে গিয়ে নরেন্দ্রনাথ দত্তের গান শুনেছেন বিনোদিনী এবং অন্যান্য নটিরা। নরেন্দ্রনাথ দত্তের গান শুনেছেন সেখানে, সত্যম শিবম, এই সমস্ত গান বিনোদিনীর কথায় আছে। কেন এই স্যাংশনটাও শ্রীরামকৃষ্ণের সূত্র ধরেই এসেছে, কারণ উত্তর কলকাতার ছেলে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অ্যাটর্নির ছেলে নরেন্দ্রনাথ দত্ত কিন্তু উত্তর কলকাতাতেই থাকেন, কিন্তু যে রাস্তায় থিয়েটার হলগুলো সেই দিকে তার ছায়াও মারাতেন না। এক সময় তিনি গিয়ে পরে বিনোদিনী এবং অন্যান্য নটিদের গান শুনিয়েছেন। তিনি পরে সুইজারল্যান্ডে থেকে তার গুরু ভাই রামকৃষ্ণানন্দকে চিঠিতে লিখেছেন, আপনারা সেই চিঠি পড়লে পাবেন, দক্ষিণেশ্বরে বেশ্যারা যায় বলে, পরে তখন শ্রীরামকৃষ্ণ নেই, মারা গেছেন ইত্যাদি ইত্যাদি, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে বা কোনো ইয়েতে প্রচুর পতিত বেশ্যা, এদের সব এরা গিয়ে
মাথা ঠুকে প্রণাম করে বলে তাতে লোকজনের খুব অসুবিধা হচ্ছে। বিবেকানন্দের চিঠিতে আছে, আপনারা পড়বেন পত্রাবলীতে রামকৃষ্ণানন্দকে লেখা, যে শ্রীরামকৃষ্ণ এদের জন্যই এসেছেন, তাতে যদি ভদ্রলোকেরা দক্ষিণেশ্বরে না যায় না যাক। বিবেকানন্দ এই কথা লিখে গেছে, কোনো ভদ্রলোকের দক্ষিণেশ্বরে যাওয়ার দরকার নেই। এই কথা তিনি লিখছেন। আজ এ কথা বলা সহজ, আমাদের এত ইমানসিপেশন এবং এম্পাওয়ারমেন্টের এত ইতিহাস পেরিয়ে, নারী ইতিহাসের, নারী ক্ষমতায়নের এত কিছু ধ্বজা ধরে এখন এগুলো বলা খুব সহজ। তো তখন বলা এবং লেখা, যেটা মুদ্রিত অক্ষরে থেকে যাবে, এত সহজ ছিল না। সবকিছু হয়েছে ওই 21শে সেপ্টেম্বর 1884 পর থেকে। সেই সময়কার খবরের কাগজ, সংবাদ মাধ্যম, সেগুলোও এখন মুদ্রিত অক্ষরে পাওয়া যায়। যারা গবেষকেরা জানেন, সম্পাদী এখানে বসে আছেন, ওর নাটক নিয়েই কাজ, গবেষণা, আপনারা সেই সূত্রগুলোও খোঁজ করতে গেলে দেখবেন, পাবেন। সেগুলো সব লেখা আছে যে তার পরে পরে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংস, দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস চৈতন্য লীলা দেখিতে গিয়াছেন এবং তারপরে কি হইয়াছে, ইত্যাদি ইত্যাদি। কি ঠিক হয়েছিল? গিরিশ আর শ্রীরামকৃষ্ণের সাক্ষাতের জায়গাটা একটু এই জায়গাটাতে বললে আপনাদের একটু সুবিধা হবে। গিরিশ ঘোষের বাড়ি আপনারা কোথায় জানেন? এখন সেই বাড়িটা মাঝখানে, রাস্তার মাঝখানে আছে, বাগবাজার ইয়েতে। তো একদম উত্তর কলকাতার ওইখানে প্রথম দর্শন বাগবাজারে দীননাথ বসু নামে এক ভক্তের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। গিরিশ ঘোষ এমনি কিউরিয়াসিটি, কে এক সাধু এসছে, চল বাবা দেখে আসি, এরকম ব্যাপার। গেছেন, গিয়ে দেখেন যে ও বাবা, এ সাধু কোথায়, গেরুয়াও পরে না, পরেনি, হ্যাঁ, এ লম্বা দাড়িও নেই, কিছু নেই, মানে একেবারেই প্রথমেই ডিসিলিউশন। এবং কথাটা তো ওরকম বলে, গেও লোক একটা কিরম ভাবে কথা বলছে, হ্যাঁ গা বলে এরকম টাইপের করে কথা বলছে। এবং সবচেয়ে বড়, তখন সন্ধে নেমে এসেছে, সেজ বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেজ লণ্ঠনের মতো সেজ বাতি। এবং সে বলছে, লোকটা বলছে, হ্যাঁ গা সন্ধে হলো, সন্ধে হলো। বলছি, এ কি পাগল নাকি নেলা খাপা, এটা কে? দেখা যাচ্ছে সন্ধে হচ্ছে, আলো জ্বলছে, বলছে সন্ধে হলো, সন্ধে হলো, এ কি বোকা। ও চলে গেছে। প্রথম দর্শন সেখানেই শেষ। দ্বিতীয় দর্শন বলরাম মন্দিরে, যেটা এখন একটা রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র, ওইখানে কাছে, গিরিশ ঘোষের বাড়ির কয়েক পা দূরে, কয়েক হাত দূরে, সেই বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছেন। এবার সেখানে গেছেন গিরিশ ঘোষ, সেদিন আবার অনেক বড় বড় লোকেরা এসছেন সেইখানে দেখতে, রামকৃষ্ণকেও দেখতে এসছেন। তখন অনেকে মজা করতেই দেখতে আসতেন। এবং যেমন ওই আজকে যেমন মিডিয়া সার্কাস কথাটা খুব বহুল প্রচলিত, আমি মিডিয়ার লোকই বলছি, ঠিক সেই রকমও তখন হতো যে চল তো দেখে আসি, একটা বাবা পরমহংস এসছে, কি ব্যাপার, সেরকম দেখে আসি। তো সেখানে দেখতে গেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি ওরকম ইয়ে করছেন, ভাবে বিভোর হয়ে, কখনো কি বলছেন, কখনো কি করছেন, এরকম সমস্ত করছেন। তো তার সঙ্গে ছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির ঘোষ, গিরিশ ঘোষের সঙ্গে ছিলেন। তো যাই, চলো এই লাভ নেই, এই যা হবার হয়ে গেছে, দেখা আর দেখতে হবে না, চলো। দ্বিতীয় দর্শনও এক প্রকার একটা ব্যর্থ, কোন রকম কোন সংযোগ তৈরি হচ্ছে না। তৃতীয় দর্শনটাই আসলে হচ্ছে ওই 21শে সেপ্টেম্বর স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখতে এসেছেন শ্রীরামকৃষ্ণ। হঠাৎ করে এসে হাজির, এবং তাকে যখন এই গিরিশ ঘোষ যখন অফিসে বসে আছেন স্টারের, তখন মহেন্দ্র মুখুজ্জে এসে বলছেন যে ঠাকুর এসছেন চৈতন্য লীলা দেখতে, ওর কি টিকিট লাগবে ইয়েতে। এই দৃশ্যটা খুব পরিচিত দৃশ্য, এটা অনেক সিনেমায়, এটা অনেক নাটকে, সৌমিত্র মিত্র এক মঞ্চ এক জীবন করেছেন, সেখানেও আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন। এটা খুব প্রিয় দৃশ্য অনেক নাটককারদের। তো স্টারে দেখতে এসেছেন এবং বলছেন যে শ্রীরামকৃষ্ণের কি, ঠাকুরের কি টিকিট লাগবে। তো গিরিশ ঘোষ একটু তাচ্ছিল্য করে বলেছিলেন যে ওর টিকিট লাগবে না, কিন্তু ওর সঙ্গে যেগুলো এসছে সেগুলোর টিকিট লাগবে, সঙ্গে এতগুলো লোক নিয়ে ঢুকে পড়বে, তারপরে আর কোনো ইয়ে নেই, ওদের টিকিট লাগবে। তো যাই হোক, তো শ্রীরামকৃষ্ণকে নিয়ে বসলেন বাকিরা, এবং গিরিশ ঘোষ একটা টানা পাখার বন্দোবস্ত করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের মাথার উপর, যে একটা একটু হাওয়া টাওয়া লাগবে ইত্যাদি, টানা পাখার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু গিরিশ ঘোষ কিন্তু তারপরে আর থাকেননি সেদিন স্টার থিয়েটারে, চলে গেছিলেন। যেমন অনেকেই নাটক শুরু করে দিয়ে ডিরেক্টরের কি কাজ, ডিরেক্টর চলে গেলেন অন্য কাজে, সেই রকম তো চলে গেছিলেন। কিন্তু সেই দিনই আসলে তো বিনোদিনীর সঙ্গে সেই ঘটনা তো সেই দিনই 21শে সেপ্টেম্বর 1884 সালে, তাই তো? আমরা জানি যে নাটক শেষ হলে অফিস ঘরে স্টার থিয়েটারের অফিস ঘরে বিনোদিনীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়,
এবং বিনোদিনীর মাথায় হাত দিয়ে শ্রীরামকৃষ্ণ তাকে শুধু আশীর্বাদই করেন না, তিনি বলেন যে তোমার চৈতন্য হোক, যে কথাটা আমরা খুব বিখ্যাত, আমরা জানি করে। এবং বিনোদিনী তো শ্রী গৌরাঙ্গের ভূমিকায় অভিনয় করেছেন চৈতন্য লীলাতে, তো তিনি একেবারে সেই স্পর্শ পেয়ে বিগলিত, কান্নাকাটি ইত্যাদি ইত্যাদি। অনেক পরে একটা ঘটনার বিবরণ পাওয়া যায়, একটা দুটো বিবরণ পাওয়া যায়। কৃষ্ণকুমার গঙ্গোপাধ্যায় নামে একজন আইনজীবী, নাটুবাবু তার নাম ছিল, ডাক নাম, তিনি বিনোদিনী যখন বৃদ্ধ বয়সে একটা কোনো মামলার প্রয়োজনে বিনোদিনীর সঙ্গে ওর কাজটা উনি করে দেবেন এরকম ব্যাপার, তখন বিনোদিনীর সঙ্গে ওর কথা হয় এবং এই এত বছর আগেকার চৈতন্য লীলার সেই দিনটার কথা বিনোদিনী ওকে বলেন। এবং এই কথাটা সেইখানে আছে যে ভাবো বিহ্বল শ্রীরামকৃষ্ণ সেদিন ওই আপিস ঘরে এসে চৈতন্য রূপে বিনোদিনীর পায়ে পড়ে যাচ্ছিলেন প্রায়, হ্যাঁ, কারণ তার কাছে তিনি শ্রী চৈতন্য, তার পায়ে পড়ে যাচ্ছিলেন। এবং যে ভক্তেরা আছেন তারা তখন হা হা করে তাকে ধরে ফেলেন, কারণ ভক্তদের কাছে তিনি তো আর অফিস কর্তা, তিনি তো আর চৈতন্য লীলা তো সেখানেই সাঙ্গ মঞ্চে, তারপরে তো নটি বিনোদিনী, বেশ্যা বিনোদিনী, সুতরাং তার পায়ে পরমহংস পড়ে যাচ্ছে, এটা তো নৈব এরকম। শ্রীরামকৃষ্ণের আরেকজন, নরেন্দ্রনাথের মতো আরেকজন যে সাক্ষাৎ শিষ্যদের একজন, পরবর্তীকালে যিনি হন স্বামী অভিদানন্দ কালীপ্রসাদ সেই দিনটাতে ওই তখন ঠাকুরের সঙ্গী ছিলেন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে ছিলেন, এবং তিনিও পরে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ ভাবে পড়েই যাচ্ছিলেন প্রায় বিনোদিনীর পায়ে, কারণ তার সঙ্গে তিনি সাক্ষাৎ চৈতন্য এইরকম। এবং তিনি নাকি নাটকটার শেষ দিক হতে হতেই এমন তার ভাব হয়েছিল শ্রীরামকৃষ্ণ, যখন তিনি বসে নাটকটা দেখছেন তখনই তিনি বলছেন যে আমাকে স্টেজে নিয়ে চলো, আমাকে স্টেজে নিয়ে চলো, এটা নাকি এরকম তিনি বলছিলেন। স্টেজে তো নিয়ে যাওয়া যায় না, নাটক চলছে, নাটকটা তখন শেষ দিকে, নাটক শেষ হয়, তারপরেই তাকে অফিস ঘরে নিয়ে যাওয়া হয় এবং তিনি ওরকম উপক্রম করেন, সবাই তাকে ধরে ফেলে, বিনোদিনী অঝোরভাবে কাঁদতে থাকেন। এবং আমি আপনাদেরকে পড়ে শোনাই বিনোদিনীর নিজের কথা থেকে এই সময়টার কয়েকটা কথা যেটা লিখেছেন। বিনোদিনী নিজেই লিখেছেন, সেই পরম পূজনীয় দেবতা চৈতন্য লীলা অভিনয় দর্শন করিয়া আমায় তার শ্রী পাদপদ্মে আশ্রয় দিয়াছিলেন। অভিনয় কার্য শেষ হইলে আমি শ্রীচরণ দর্শনের জন্য যখন আপিস ঘরে তাহার চরণ সমীপে উপস্থিত হইতাম, মানে হইলাম পড়ে নিন এখানে, হইতাম, তিনি প্রসন্ন বদনে উঠিয়া নাচিতে নাচিতে বলিতেন, এটা নিশ্চয়ই সেই ভাব সংবরণের পরের কথা, সেটা আবার একটা অন্য ভাব, নাচিতে নাচিতে বলিতেন, হরি গুরু গুরু হরি বলমা। হরি গুরু গুরু হরি চৈতন্য লীলারই একটা সংলাপেরই অংশ, সেটা হরি গুরু গুরু হরি শ্রীরামকৃষ্ণ সেটা আত্মীকরণ করে নিয়েছেন সেই সময়ের ভাবে, এবং বলছেন হরি গুরু গুরু হরি বলমা, হরি গুরু গুরু হরি। তাহার পর উভয় হস্ত আমার মাথার উপর দিয়া আমার পাপ দেহকে পবিত্র করিয়া বলিতেন যে মা তোমার চৈতন্য হোক। এটা বিনোদিনী লিখে গেছে। তো এ তো বিনোদিনীর কথা। এবং এরপরেও আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ এরপরে যে নাটকটা দেখতে আসেন চৈতন্য লীলার পরে, তার দু মাসের মধ্যেই, সেটা হচ্ছে প্রহ্লাদ চরিত্র। এই প্রহ্লাদ চরিত্রের দিনেই কিন্তু আসলে চতুর্থ সাক্ষাৎ গিরিশ ঘোষের সঙ্গে, এটাও ঘটে স্টারে। এবং এই যে দেখছেন তো চৈতন্য লীলা 1 মাস 2 মাস করতে না করতেই প্রহ্লাদ চরিত্র, এটাও কিন্তু বাংলার থিয়েটারের প্রয়োজনেই, মানে সবসময় নতুন নাটকের চাপে থাকতে হতো, মানে এরকম আর কি, মানে হিট দরকার তো, মানে দরকার তো থিয়েটারকে এগিয়ে নেওয়ার জন্য, ব্যবসার জন্য এবং সমস্ত কিছুর জন্যই দরকার। তো প্রহ্লাদ চরিত্রতে একই রকম ভাবে দেখতে আসেন। এবং এই দিনটাতে আসলে গিরিশ ঘোষ তার আগে শুনে নিয়েছেন যে বিনোদিনীর সঙ্গে এই সমস্ত ব্যাপার হয়েছে, এবং তিনি আপ্লুত বলবো না, কিন্তু তিনি হতবুদ্ধি যে বাবা এরকমও হতে পারে, একজন বিনোদিনীকে, মানে যে বেশ্যাকে এইভাবে 2 হাতে আশীর্বাদ করে তোমার চৈতন্য ভাবে পড়ে টড়ে পায়ে পড়ে গিয়ে ইত্যাদি ইত্যাদি, তিনি বুঝতে পারেন যে এই মানুষটা সামওয়াট ডিফারেন্ট। হ্যাঁ, সুতরাং এইটা তার হৃদয়ঙ্গম হয়। এবং তারপরে প্রহ্লাদ চরিত্রের দিনে গিরিশ ঘোষ আপিস ঘরে বসিয়ে তার সঙ্গে অনেক কথা হয়, শ্রীরামকৃষ্ণের সঙ্গে অনেক কথা হয়।
এবং এই দিনটাতেই গিরিশ ঘোষ প্রথম তাকে জিজ্ঞাসা করেন একটা শব্দ, কারণ গিরিশ ঘোষ বাংলা থিয়েটারের গিরিশ ঘোষকে আমরা জানি, তার ব্যক্তিগত জীবনের গিরিশ ঘোষ খুবই যন্ত্রণা পীড়িত। জানেন যে তার প্রথমা স্ত্রী মারা গেছেন, দ্বিতীয় স্ত্রী, এবং এই সব কিছু বাংলা থিয়েটার, মদ্যপান, একটা বেহিসাবি অসংযমী জীবনযাত্রা এবং সামাজিক যে স্যাংশনের একটা সংস্কারের একটা বিরাট বিরাট বাধ্যবাধকতা এবং পাওয়ার একটা আকুতি, হ্যাঁ, একটা যশক লাভ, এই সমস্ত কিছু মিলে তার ব্যক্তিগত জীবনটা খুব ক্ষতবিক্ষত ছিল গিরিশ ঘোষের। এবং তিনি আবার এদিকে ঘোরতর নাস্তিক, তিনি ওই সমস্ততে একদম বিশ্বাস করেন না। হ্যাঁ, জীবনে এত ভাগ্য বিপর্যয় এসেছে যে কোনো ভগবান ঈশ্বর এসবের কোনো প্রশ্নই নেই। এইরকম একটা সময়ে শ্রীরামকৃষ্ণ এসে ওইভাবে শুধু দেখেই যাচ্ছেন না, থিয়েটার আশীর্বাদ করে যাচ্ছেন এবং বেশ্যাদের আশীর্বাদ করে যাচ্ছেন। এটা তার কাছে একটা অদ্ভুত মানে বৈপরীত্যের সূচনা করে এবং একটা পরিবর্তনের সূচনা করে। এবং সেই দিন, চতুর্থ দিন, প্রহ্লাদ চরিত্রের আপিস ঘরে তিনি তাকে জিজ্ঞাসা করেন গুরু কি বা গুরু কে। এবং এইখানটাতে একটা শ্রীরামকৃষ্ণ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে, আপনারা যারা কথামৃত পড়েছেন বা পড়েন তারা জানেন যে মানে এককালে যেমন উপমা কালিদাসে বলা হয়, সেরকম উপমা শ্রীরামকৃষ্ণ বলা যেতে পারে। শ্রীরামকৃষ্ণের উপমা তত্ত্ব নিয়ে আলাদা সন্দর্ভ লেখা যেতে পারে, লেখা হয়েওছে, সেরকম কাজ হয়েছে, গবেষণা কাজ। তো শ্রীরামকৃষ্ণ তার অদ্ভুত গ্রাম্য ভাষায় একটা শব্দ ব্যবহার করেন, গুরুকে। গুরু হলো যেমন ঘটক, যে শব্দটা, ঘটক যে ঘটকালি করে, সেই ঘটক শব্দটার একটা গ্রাম্য শব্দ তিনি সেখানে ব্যবহার করেন, দিয়ে বলেন যে আসলে ব্যাপারটা হচ্ছে যে ঈশ্বর যেন, গুরু যেন ঘটক। ঘটক যেমন পাত্র, সম্ভাব্য বা পাত্র বা পাত্রী দুজনের সঙ্গে মিলিয়ে দেয় একটা সেতু বন্ধ, ঘটক যেন একটা সেতু বন্ধ, সেই রকম গুরু হচ্ছেন একটা ব্রিজ। ব্রিজ কার মধ্যে? অফকোর্স ঈশ্বর এবং ভক্তের সঙ্গে। গুরু একটা মাঝখানে দাঁড়িয়ে আছে, তিনি তোমাকে মিলিয়ে দেবেন, সেটুকুই তার কাজ। তিনি ঈশ্বরও নন, তিনি ভক্তও নন। এবার এই কথাটা এই গিরিশ ঘোষের কানে বাজে, বাহ, এ তো বেশ, এ তো কোনো ঈশ্বর টিশ্বর বলছে না, হ্যাঁ, এ তো অন্যরকম ধর্মের কোনো কিছু দিয়ে বলছে না, তার এটা এরকম মনে হয়। তিনি আরো কয়েকটা প্রতিপ্রশ্ন করেন অমুক তমুক, এই সাক্ষাতের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ আছে, আমি সেটাতে আজকে যাচ্ছি না, আপনারা পড়ে নিতে পারবেন পরে সেই জায়গা থেকে। এই যাত্রা শুরু হয়। এবার এর পরে আসে নিমাই সন্ন্যাস, যে নিমাই সন্ন্যাসও শ্রীরামকৃষ্ণ দেখতে গেছিলেন। এই নিমাই সন্ন্যাস দেখতে যাওয়ার ডেটটা পাওয়া যায় না। নিমাই সন্ন্যাস যদিও আবার সেখানে বিনোদিনীর অভিনয়, গৌরাঙ্গের চরিত্রের অভিনয় ইত্যাদি, এবং এই তিনটে নাটক ছাড়াও কিন্তু শ্রীরামকৃষ্ণ স্টারে বৃষকেতু নামে নাটক দেখতে গেছেন, বৃষকেতু নামে নাটক দেখতে গেছেন। সুতরাং তার সঙ্গে এই যা কিছুই ঘটছে মাত্রই 2-3 বছরে ঘটছে শ্রীরামকৃষ্ণের জীবনে। 1883-84 থেকে 1886-তে তিনি মারাই যাচ্ছেন, এবং 1886-র অগাস্টে তিনি চলে যাচ্ছেন, এবং 1885-র মাঝামাঝি শেষ দিক থেকেই গলার ক্যান্সার হলো এবং তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। 2-3টে বাড়ি টাড়ি পাল্টে, শ্যামপুকুর, কাশীপুর ইত্যাদি, এবং এই পর্যায়ে গিরিশ ঘোষ তার একেবারে পায়ে পড়ে যাওয়া, সাষ্টাঙ্গ প্রণিপাত করা ভক্তে পরিণত হয়েছেন। মানে এমনই ভক্ত যে যিনি তার সর্বস্ব তাকে অর্পণ করছেন, এরকম একটা ব্যাপার। শুধু তাই নয়, এটাও আপনারা জানেন, এটাও নাটকে, সিনেমায় দেখা যায় যে গিরিশ ঘোষ একেবারে ধরে বসেছিলেন। জানেন যে গিরিশ ঘোষকে বলা হতো ভক্ত ভৈরব, ভৈরবের মতো তার চেহারা এবং তার আকার, ভাবনা, চিন্তা, সবকিছু এরকম হাউ হাউ করেন সবসময়, চিৎকার ছাড়া, গর্জন ছাড়া কথা বলেন না, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি শ্রীরামকৃষ্ণকে ধরে বসেছিলেন যে তোমাকে আমার ছেলে হয়ে জন্ম নিতে হবে, কারণ তার ওই সব বিয়োগ টিয়োগ হয়েছে, এত প্রিয়জন বিয়োগ হয়েছে যে তিনি আর ওইটা তিনি যেন আদায় করেই ছাড়বেন, এ মহা মুশকিল। এবং সেই সময়ে নানান রকম ব্যাপার স্যাপার, তাকে আটকানো যাচ্ছে না ইত্যাদি। এইরকম এই পুরো ব্যাপারটাতে সে তো একটা অন্য প্রসঙ্গ, এই ভক্ত অমুক তমুক, গিরিশের পরিবর্তন ইত্যাদি, এইগুলো আমাদের বিচার্য নয়। আমাদের বিচার্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ চাইলেই গিরিশকে তার অন্য ভক্ত শিষ্যদের মতো ওই ধর্মপথেই টেনে এনে বসিয়ে দিতে পারতেন। সেটা কি তিনি পারতেন না? তার সেই লোক পরিবর্তনের
ক্ষমতাটা যে ছিল আমরা সবাই জানি। আমরা জানি যে নরেন্দ্রনাথের মতো মাত্রা ছাড়া লাগাম ছাড়া ছেলেকে তিনি কিভাবে এক অর্থে বশ করেছিলেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, যে না কিন্তু তবু এসব ছাড়া কথা শুরু করে না, তাকে তিনি কিভাবে পথে এনেছিলেন। চাইলেই তিনি গিরিশ ঘোষকেও সেভাবে ধর্মপথে আনতে পারতেন। শ্রীরামকৃষ্ণ সেটা করেননি, সজ্ঞানে করেন। কেন? এবং যখনই পরে জানবেন গিরিশ ঘোষ বহুবার থিয়েটার ছেড়ে দিতে চেয়েছেন, বহুবার। কারণ যখন তার মধ্যে ওই পরিবর্তনগুলো আসছে, তিনি তখন মদ্যপানও করছেন না, আবার এক একদিন তুমুল মদ খেয়ে আবার এসে হাজির হচ্ছেন, ছেড়ে দিয়েছেন। আবার ওই দিন মনে হয়েছে যে আমার এমন পরিতাপ গ্লানি হয়েছে যে আমি এত পাপ করেছি যে কি হবে বলে আবার এক গাড়ি মদ খেয়ে আবার শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। তাতে অন্য ভক্তরা বিরক্ত হচ্ছেন, শ্রীরামকৃষ্ণ তাকে মাথায় হাত বুলিয়ে শান্ত করছেন। তার জন্য আলাদা করে পায়েসের বাটি রেখে দিচ্ছেন গিরিশ ঘোষের জন্য। আমরা নরেন্দ্রনাথের প্রতি তার স্নেহের কথা জানি, অন্যান্য ভক্ত শিষ্যদের যারা আসলে তার এই ধর্মপথের এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের পথে সহায়ক হবেন, তাদের প্রতি তার ভালোবাসা প্রীতির নানান রকম নমুনা আমরা জানি। কিন্তু গিরিশ ঘোষের প্রতি তার যে বাৎসল্য সেটা অনেক ক্ষেত্রেই অচর্চিত। পায়েসের বাটি তিনি গিরিশ ঘোষের জন্য রেখে দিয়েছেন। শুধু তাই নয়, নিজে হাতে বা হাতে, মানে গিরিশ ঘোষের লেখাতে আছে, পড়ে দেখবেন গিরিশ ঘোষের লেখাতে আছে যে তিনি বা হাত আমার কাঁধে রেখে ডান হাতে পায়েসের বাটি থেকে পায়েস তুলে আমার মুখে খাইয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, পায়েসটা যখন শেষ হয়ে যাচ্ছে, পায়েসের বাটিতে যেটুকু লেগে আছে, যেটা আমরা আঙুল দিয়ে এরকম করে খাই তুলে, সেইটা পর্যন্ত কেখে তুলে আমাকে খাইয়ে দিয়ে তবে তার শান্তি। শুধু তাই নয়, শ্যামপুকুর বা কাশীপুরে যখন তিনি গলার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন ক্যান্সারে, তখন গিরিশ ঘোষ এসছেন, তার জন্য বলেছেন যে ও অনেক এসব কিছু আমাদের এখানে কি সব পাওয়া যায় না, ভালো করে ওকে খাওয়াও বলে ফাগুর দোকানে, বড়নগরের ফাগুর দোকানের কচুরি, লুচি, জিলিপি, মিষ্টি সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে গিরিশ ঘোষের জন্য, গিরিশ খাবে বলে। সেইগুলো খেয়ে তাকে ঠান্ডা জল খাওয়াবেন বলে অসুস্থ শ্রীরামকৃষ্ণ কুজো ঘরের কোনায় কুজো, সেই বিছানা থেকে উঠে গিয়ে কুজো গড়িয়ে জল নিয়ে আবার কুজোর গায়ে হাত দিয়ে দেখছেন গরমে যে সেটা ঠান্ডা কিনা, জলটা দিয়ে সেই জল শ্রীরামকৃষ্ণকে খাওয়াচ্ছেন এবং এই গিরিশ ঘোষকে খাওয়াচ্ছেন। এবং এই গিরিশ প্রত্যেকবার যখন এসে বলছেন আমি থিয়েটার ছেড়ে দেবো, আমি থিয়েটার ছেড়ে দিই, আবার থিয়েটারের ছোড়াগুলো আমার শিষ্য টিষ্যরা তো এসে গেছে, অমৃতলাল এসে গেছে, অপরেশ আছে, অমুক আছে, তমুক আছে, অমর দত্ত আছে, আমি এদেরকে দিয়ে দিই, আমার আর কাজ নেই, আমি করে দিয়েছি, নটিদেরকেও আমি তৈরি করে দিয়েছি, আমার আর কোনো দরকার নেই, ঠাকুর তুমি তো আছো, আমার আর কোনো কিছু দরকার নেই, আমি বুঝে গেছি, আমি তো পেয়ে গেছি ঠাকুর মানে গুরু, আমার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ প্রত্যেকবার তাকে একটু হাস্যের ছলে বা একটু উড়িয়ে দেওয়া, লাইট হার্টেড ওয়েতে যাকে আমরা বলি, বা একটু কথা ঘুরিয়ে দেওয়ার মতো করে তাকে বলছেন না না থাক থাক। এবং এই পর্যায়েই তাকে বলেন ওতে লোকশিক্ষা হয়, ওতে লোকশিক্ষা হবে। এবারে বলুন তো লোকশিক্ষাটা কি? হোয়াট ইজ লোকশিক্ষা? লোকশিক্ষাটা বুঝতে গেলে আপনাকে আসলে ওই যে বঙ্গীয় সমাজের কথা আমরা এতক্ষণ বলছি, যারা ওই থিয়েটারটা দেখতে যায়, যে সময় দেখতে যায় 1870-80 ওই সময়টাতে, যখন গিরিশ ঘোষের থিয়েটার গুলো হচ্ছে এই একের পর এক হিট অথবা ফ্লপ, যেমন ম্যাকবেথ চূড়ান্ত ফ্লপ হয়েছিল গিরিশ ঘোষের, কারণ সেই সময়কার দর্শক ম্যাকবেথ জানেন না, নিতে পারেনি। ম্যাকবেথ ওইরকম ভাবে অনুবাদ করা, আপনারা উৎপল দত্তের গিরিশ মানস পড়ে দেখবেন যে সেখানে ম্যাকবেথের কি প্রশস্তি করেছেন উৎপল দত্ত, এবং একই সঙ্গে আক্ষেপও করেছেন যে সেই সময়ের বাঙালি, আহা আমার বেচারা বাঙালি, যে তার বোঝার কোনো উপায় ছিল না যে গিরিশ ঘোষ তাদের জন্য কি অনুবাদ, কি রূপান্তর, কি ভাষান্তর এবং কি নির্দেশনা প্রযোজনা দিয়ে গেছে ম্যাকবেথের ইয়েতে। সেটা কয়েকটা রজনী করে টোরেই ওসব হয়নি, আবার অন্য নাটক। এবং আবু হোসেন, গিরিশ ঘোষ পরে লিখে বলেছে যে আবু হোসেনীয় প্রায়শ্চিত্ত করতে হলো আমাকে ম্যাকবেথের পরে, কারণ দর্শককে ফিরিয়ে আনতে এই জিনিস করেছেন। কিন্তু যেটা বলছিলাম যে লোকশিক্ষাটা আসলে কি, লোকশিক্ষাটা কেন? আসলে শ্রীরামকৃষ্ণের কাছে অভিনয়, নাটক, গান, এই যে শিল্পগুলো, তখন তো অন্য এইগুলো নেই। আপনারা জানবেন যে থিয়েটার তো আসলে লোক তথা ফোক,
লোক মানে এখানে লোকজীবন, মানে ফোক জীবন, সেইখান থেকে উঠে আসা একটা যাত্রা, সংকীর্তন, কথকতা, এই যে আমাদের বঙ্গীয় ফোক জীবনের, লোকায়ত জীবনের যে সংস্কৃতি ধারাগুলো, এইটার সূত্র ধরে কিন্তু আমাদের থিয়েটার এসেছে। হ্যাঁ, তারপরে আমরা ম্যাকবেথ, শেক্সপিয়ার নিয়েছি, কি অমুক নিয়েছি, তমুক নিয়েছি, সেটা তো পরে আত্মীকরণ। কিন্তু থিয়েটারের ধারণা বা বীজটা তো আমাদের শেকড়েই আছে। শ্রীরামকৃষ্ণের ছোটবেলা মনে করে দেখুন, কামারপুকুরে যারা জানেন, তিনি তার ছোটবেলাটা অভিনয়ময়। আমরা যারা ছোটদের শ্রীরামকৃষ্ণ বা অমুক তমুক এই ধরনের বইগুলো পড়ে বড় হয়েছি, দেখবেন সেখানে ছোট ছবি আর ছোট করে ঘটনা থাকতো দেয়া, যে দুর্গাদাস পাইনের বাড়িতে, হ্যাঁ, ওই কামারপুকুরে দুর্গাদাস পাইন বলে একজন উচ্চ সম্ভ্রান্ত বংশীয় একজন লোক ছিলেন, পাইন তারা উঁচু ঘর, এবার তাদের বিরাট গর্ব, দুর্গাদাস পাইনের বিরাট গর্ব যে আমার বাড়ির মেয়েদেরকে কেউ দেখেনি পাড়ায়, তারা এমন পর্দানশীল যে তাদেরকে কেউ দেখতে পায় না, তারা কে কেমন অমুক তমুক আজ পর্যন্ত কেউ দেখেনি, এরকম। তো গদাধর চাটুর্য তখন বালক, কিশোর মাত্র, বলছে ও আচ্ছা দেখাচ্ছি মজা বলে, হঠাৎ করে একদিন বিকেলে সন্ধ্যের মুখে হঠাৎ দেখা গেল দুর্গাদাস পাইনের বাড়ির দরজাতে এক তাঁতি বউ এসে হাজির, এক গলা ঘোমটা, একটা চুবড়ি হাতে, বলেছে শোনো গো, ওই হাটে গেছিলাম, ওখানে অমুক তমুক, সন্ধ্যে হয়ে গেল গো, আমি আর কি করে পারবো, পথে ডাকাতের ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, আমাকে একটু থাকতে দেবে তোমাদের অন্দর মহলে, আমি মেয়েদের সঙ্গে শুধু বাইরে ওখানে রাতটুকু কাটাবো, সকালবেলা উঠে চলে যাবো। সে দুর্গাদাস পাইনি বলুন আর তার বাড়ির অন্য পুরুষ সদস্যরা বলুন, ভালো করে কিন্তু ছানবিন করলো এই কি ব্যাপার, কোথা থেকে কি অমুক, তারপর তারা নিঃসন্দেহ যে তাঁতিবউ, এ হচ্ছে তাঁতিবউ, ঢুকে পড়েছে তাঁতিবউ অন্দর মহলে। সন্ধে হয়, রাত গড়ায়, চন্দ্রমণি দেবী গদাধরের মা, সে আকুল, যে কি আমার ছেলেটা গেল কোথায়, ঘরে ফিরছে না, অমুক তমুক। রামকুমার তার বড়দা তাকে বলছে দেখ গদাধর কোথায় গেল, রামকুমার গিয়ে গদাধর বলে ডাকছে, দুর্গাদাস পাইনের বাড়ির ভেতর থেকে আসছি দাদা বলে এক গলা ঘোমটা পড়া একটা মেয়ে তাঁতি বউ বেরিয়ে এলো। অভিনয়। এবং আপনারা জানবেন যে শ্রীরামকৃষ্ণ এত সুন্দর অভিনয় জানতেন যে মানিক রাজার আমবাগান, এখনো কামারপুকুর মিশনের ওই সাইডের পাশে আছে মানিক রাজার আমবাগান, ওইখানেই গদাধরের পাঠশালা ছিল, সেখানেই তার প্রথম বর্ণ পরিচয়, অক্ষর পরিচয় ইত্যাদি। ওই মানিক রাজার আমবাগানে, ওই পাঠশালাতে তিনি বাচ্চাদের নিয়ে, তার সহপাঠী বন্ধুদেরকে নিয়ে যাত্রাপালার অভিনয় করতেন, বালক গদাধর। কারণ এগুলো বঙ্গীয় গ্রাম জীবনের অঙ্গ ছিল, এগুলো শুধু বিনোদন নয়, এগুলো সংস্কৃতি। ওরকম ভাবে তো আলাদা করে এখন আমরা এইভাবে সংস্কৃতি, লোকজীবন এগুলো নিয়ে ছানবিন করি আর বড় বড় থিসিস লিখি, কিন্তু এগুলো বাঙালির জীবনের অচ্ছেদ্য অঙ্গ। এভাবেই আমরা বড় হয়েছি। কথকতা, পাঁচালি, খেউর, এগুলো থেকে আখড়াই, হাফ আখড়াই, পরে পরে হয়ে নাগরিক যে গানগুলো হয়েছে সব এরকম ভাবেই এসছে, বাউল, কবি গান, তরজা, এগুলোই আমাদের ফোক, লোক সম্পত্তি। শ্রীরামকৃষ্ণ এইগুলোর সূত্র ধরেই এসেছেন। অভিনয় তার রক্তে। শিবের যাত্রা, শিবের পালা হতো শিবরাত্রির দিন, এবারে যে শিব সাজবে সে অসুস্থ হয়ে পড়েছে, গদাধরের ডাক পড়লো, সে ওরকম ভাবে ভস্য টস্য মেখে জটা জুটো কোথা থেকে জোগাড় করে এসে শিব সেজে দাঁড়িয়ে পড়েছে। এবার তাকে তো কতগুলো বলতে হবে, শিব তো কিছুটা বম বম অমুক তমুক কিছুটা করবে, সে তখনই বালক গদাধর ভাবে বিভাবে হাঁ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার এমন ভাব ও চরিত্র, এমন তার চেহারা যে সবাই দেখে হতবাক, কারো মুখে কথা শুনছে না, সবাই বুঝতে পারছে ওর বাবা এর কিছুটা হয়েছে, ভাব হয়েছে অমুক তমুক। সুতরাং অভিনয়, যেটা তাকে তখন থেকেই, অভিনয় তার কাছে একটা হায়ার ট্রুথের একটা কনডুইট, একটা ডাক্ট, একটা পথ। অভিনয় তার কাছে স্রেফ একটা কলা বিদ্যা শিখে নিয়ে ভাব ভঙ্গি ঠমক ঠমক আয়ত্ত করে সামনে এসে উগড়ে দেওয়া নয়, এটা তার কাছে একটা ট্রুথের দর্পণ। যে কারণে কথামৃতের ছত্রে ছত্রে আপনারা দেখবেন নাট্য, অভিনয়, থিয়েটার, এই জগতের অ্যানালজি, উপমা। তিনি বলছেন যে নানা জায়গাতে বলছেন, ভক্তদের সামনে কথামৃতে আছে যে যখন থিয়েটারে, যখন নাটকের পর্দা পড়েনি, পর্দা পড়ে আছে, পর্দা বন্ধ, তখন দেখবেন নানানজন নানান কথা বলছে, কার ঝি কি করেছে, কার ছেলে কোথায় কি করলো, কার কটা হুইল জাল হলো, ওখানে কি হলো, মানে তখনকার কলকাতার যে লোক, যে নাগরিক জীবনের যা যা কিছু, সেইগুলো। যেই পর্দা উঠলো সব নিশ্চুপ। কেন? কারণ এখন থিয়েটার শুরু হবে।
আবার যখন পর্দা পড়লো তখন আবার সবাই বহির্মুখী, এই শব্দটা আছে, তখন আবার সবাই বহির্মুখী। সত্যিই তো, আমরা যখন নাটক এই করি সব গুঞ্জন অমুক তমুক খেলাধুলা, যেই থার্ড বেল বেজে গেল, পর্দা উঠলো, আমরা সবাই চুপ, মোবাইলের শব্দগুলো ছাড়া আমরা সবাই চুপ। এবং তারপরে যখন আবার যবনিকা পতন হয়, তখন চমৎকার করে বলেন শ্রীরামকৃষ্ণ যে যখন আবার মায়া যবনিকা পড়ে তখন আবার সবাই বহির্মুখী। এই মায়ার প্রভাবে পড়ে শ্রীরামকৃষ্ণ আবার তিনি অধ্যাত্মর কথা বলছেন ওই অ্যানালজি দিয়ে, যখন মায়া যবনিকা পড়ে সবাই তখন সংসারমুখী। যেই হয়ে গেল আমরা পড়ান আমরা দেখতে শুরু করলাম হোয়াটসঅ্যাপে 2 ঘন্টায় কি হয়েছে, অমুক তমুক, কোথায় ভূমিকম্প হলো, কি হলো, আমার বস কটা ফোন করলো, ইত্যাদি ইত্যাদি, অমুক তমুক। তারপরে সবাই সংসারমুখী। ওই সময়টুকু সবাই তুরীয় আনন্দে ভরপুর। থিয়েটারের সময়টুকু, অভিনয়ের সময়টুকু তার কাছে একটা হায়ার ট্রুথের, একটা এলিভেশনের জায়গা। এইটা শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করে এসছেন। এবং যে কারণে লোকশিক্ষা এই শব্দটা তার সময়কার বঙ্গীয় সমাজের প্রেক্ষিতে একটা ইমানসিপেশনের অঙ্গ, ইন দ্য সেন্স যে চৈতন্যলীলা দেখতে যাচ্ছে, যে প্রহ্লাদ চরিত্র দেখতে যাবে, যে নিমাই সন্ন্যাস দেখতে যাবে, সে যদি একটা উইল জাল করে আসা লোক হয়, সে যদি একটা দুর্নীতি পরায়ণ লোক হয়, শ্রীরামকৃষ্ণ ভাবছেন যে ওই সময়টার মধ্যে অন্তত ওই সময়টুকুতে তার অন্তত ভাবের উদ্দীপন হবে, ভাবের উদ্দীপন হবে। এই ভাবের উদ্দীপন যে একটা সত্য কথা আমরা জানি, কারণ বিনোদিনীর নিমাই সন্ন্যাসে অভিনয়ে বা চৈতন্যলীলার অভিনয়ে যে তিনি অন্য মানুষ হয়ে যেতেন সেটা ইতিহাসে লিপিবদ্ধ আছে। এবং আপনারা প্রত্যেকে যারা অভিনেতা, যারা নট, তারা সবাই জানেন যে ওই সময়টাতে আপনাদেরও একটা ভাবের উদ্দীপন হয়। হ্যাঁ, অবশ্যই সেটা একটা কনসিয়াস আপনারা থাকেন, বা নটরা বা অভিনেতারা কনসিয়াস থাকেন, তারপরেই সেই কনসিয়াসনেসটা ভেঙে গিয়ে আপনারা চলে আসেন ইয়েতে। কিন্তু সেটাও শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলেন যে কে বহুরূপীতে শিব সেজেছে, হ্যাঁ, তাকে সবাই এত সুন্দর শিব সেজেছে পালায়, তাকে সবাই পয়সা দিচ্ছে, বাবু এই নাও পয়সা রাখো, পয়সা রাখো। সে বলছে না না, আমি এখন পয়সা নিবনি। এখন পয়সা নিবনি কেন? কারণ আমি তো এখন শিব। সে তারপরে যখন বহুরূপীর সাজ সময় হয়ে গেল, সে গিয়ে সব জটাজুটো খুলে এলো, এসে সব ভস্য বিভূতি মুছে টুছে এসে বলছে এবার দাও পয়সাটা। তখন সে শিব স্তরে উন্নীত, তখন সে পয়সাটুকুও নেবে না। ভাবের উদ্দীপন। শ্রীরামকৃষ্ণ বলছেন শোলার আতা দেখলে আসল আতা মনে পড়ে। এটা থিয়েটারের সূত্রেও তাই। থিয়েটারে ওই সময়টাতে আমাদের ভাবের উদ্দীপন হবে। আমরা যখন পঞ্চানন কর্মকারের নাটক দেখতে যাব, আমরা বুঝতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো যে এই লোকটা আমাদেরকে বাংলার হরফ এরকম ভাবে এনে দিয়েছে, এর জন্য এত কিছু আমরা করে খাচ্ছি। আমাদের উদ্দীপন হবে। দ্যাট ইজ দ্য লোকশিক্ষা পার্ট। সেইটা হচ্ছে লোকশিক্ষার পার্ট। ম্যাকবেথ দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাম্বিশন কোন পর্যায়ে গেলে মানুষ সমস্ত কিছুকে আত্মধ্বংসী হতে পারে। সুতরাং পজিটিভ বা নেগেটিভ আমাদের উদ্দীপন হবে। এবং 19 শতকীয় কুসংস্কারাচ্ছন্ন জাতপাতের ওই সমস্ত পীড়িত বঙ্গীয় সমাজে ওই লোকশিক্ষাটা খুব প্রয়োজন। কারণ ওই পৌরাণিক থিম কেন্দ্রিক যে নাট্য, ধর্মীয় বিষয়ের যে নাট্য, সেইগুলোই তখন আসলে লোকশিক্ষার অঙ্গ। তখন তো আমি অন্য কিছু পাঠ পাচ্ছি না, আমার অন্য কোনো অপশন নেই, আমাকে ওইগুলো দিয়েই বলতে হবে। আমাকে রাম, কৃষ্ণ, সীতা, লক্ষণ, ওই লক্ষণকে দিয়েই আমাকে সৌভ্রাতৃ বোঝাতে হবে, ভ্রাতৃপ্রেম বোঝাতে হবে। সীতাকে দেখেই আমাকে পবিত্রতা বোঝাতে হবে, কিছু করার নেই। সুতরাং সেইগুলোই হচ্ছে লোকশিক্ষার ধারা বা লোকশিক্ষার উপায় শ্রীরামকৃষ্ণের কাছে। তিনি বলছেন যে এইগুলো তুমি করো। তুমি সেই জন্যই যখনই গিরিশ ঘোষ বলছেন আমি ছেড়ে দেবো থিয়েটার, বলছেন না না না, এটা কাজ হবে, তুমি থাকো। চাইলেই তো তিনি রবীন্দ্রনাথের মতো, অমুকের মতো, তমুকের মতো তাদেরকে টেনে নিয়ে আসতে পারতেন যে আচ্ছা ঠিক আছে তুই থাক, এখানেই থাক, দক্ষিণেশ্বরেই পড়ে থাক, এখানেই থাক, তুই এই কাজগুলোই কর। তিনি সন্ন্যাস চেয়েছিলেন। গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণের কাছেই শুধু সন্ন্যাস চানি, শ্রীরামকৃষ্ণ তাকে সন্ন্যাস দেননি বটে, একটা গেরুয়া কাপড় দিয়েছিলেন ওই কাশীপুরে।
এবং সেখানেও সেই চৈতন্য হোক, যেখান থেকে ওই বছরের প্রথম দিনটাতে আমরা কল্পতরু দিবস বলে অনেকে পালন করি, 1 জানুয়ারি দিনটাতেই সেই ঘটনা ঘটেছিল কাশীপুরে, জানেন আপনারা, সেজন্য কল্পতরু দিবস বলা হয় সেটাকে। শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, যাকে যা আশীর্বাদ চাচ্ছিল দিয়ে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ এই গিরিশ ঘোষও তখন চেয়েছিলেন, তাকেও তিনি সেদিন বলেছিলেন চৈতন্য ইয়েতে। আগে যেটা বিনোদিনীকে বলেছিলেন তাকেও বলেছিলেন। সুতরাং শিষ্য এবং গুরু দুজনেই পেয়ে গেছেন চৈতন্য, সেই অর্থে চৈতন্য আশীর্বাদ বলতে গেলে। তো যাই হোক, তিনি একটা গেরুয়া কাপড় পেয়েছিলেন, কিন্তু পরে তিনি প্রচুর রোগ করেছিলেন যে আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস কিন্তু তাকে দেননি। একটা কথা জানবেন যে শ্রীরামকৃষ্ণকে আমরা লোকসব মানে এমনি আমাদের পপুলার কালচারে আমরা যেভাবে দেখি, মানে যে রূপে বা যেভাবে দেখি, সবসময় দেখবেন যে ওই যে একটা গুরুদাস বাবুর সূত্র ধরে বা অজিত পাজার সূত্র ধরে দেখবেন একটা ওই ভাবে বলা, সবসময় করছে এরকম পাগলা টাইপের, এরকম ভাবে। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেরকম ছিলেন না। ওই সময়গুলো মোটেই তিনি সেরকম ছিলেন না। তিনি অত্যন্ত প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক এবং শেয়ানা একজন মানুষ ছিলেন। তিনি অত্যন্ত এই গ্রাউন্ডেড একজন মানুষ ছিলেন। তিনি সারদা দেবীকে বলে গেছিলেন একদম পয়সা করে যে আমার তিরোধানের পর তোমাকে কি কি করতে হবে যাতে তোমাকে এখান থেকে দূর করে না দেয় কলকাতা থেকে। যে তো কি শ্রীরামকৃষ্ণ ছিল যে তার বউকে নিয়ে আমরা কি করবো, ভাগো, ওকে পাঠিয়ে দাও কামার পুকুরে কি জয়রামবাটিতে। অত্যন্ত প্র্যাকটিক্যাল ছিল। তিনি বলে গেছিলেন সারদা দেবীকে যে কি করতে হবে, তুমি নিজে শাক বুনবে, খাবে, নিজের মতো করে। তিনি প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন। তিনি সবসময় মোটেই ওরকম ভাবের ঘরে নৃত্য আর উত্তম করতেন না। অনেকটা সময় তিনি সাধারণ আমাদের এই জাগতিক আমাদের মতোও থাকতেন। তিনি গালাগাল দিতেন, তিনি খেতেন, তিনি বাহ্যে যেতেন, সবসময় তিনি বাণী দিতেন না মহাপুরুষ বা মনীষী হয়ে। হ্যাঁ, সুতরাং তার যেটুকু আমরা পপুলার কালচারে দেখি যেন ওই রকম ভাববিহ্বল এবং তিনি মোটেই সবসময় তার ছিলেন না। এবং এই যে তাকে গিরিশ ঘোষকে ওইভাবে থিয়েটার চ্যুত কোনোভাবে না করতে দেওয়া, এটা শ্রীরামকৃষ্ণের একটা কনসিয়াস ডিসিশন। কারণ তিনি জানেন যে আসলে বাংলা থিয়েটার সেই সময় আবর্তিত হচ্ছে ওকে দিয়ে, মানে পেশাদার রঙ্গালয়। সেখান থেকে গিরিশ ঘোষ যদি স্থানচ্যুত হন তাহলে ওই থিয়েটার ধারাটাই ধসে পড়বে। সেটা তিনি করতে পারেন না। এটা তার সবচাইতে বড় প্র্যাকটিক্যাল ডিসিশন শ্রীরামকৃষ্ণের। নরেন্দ্রনাথ দত্তের কাজ হচ্ছে অন্য জিনিস করা, ধর্মপথে অমুক তমুক হেনা তেনা, আমেরিকা যাও, এই করো সেই করো, পরে মিশন স্থাপন করো, কি এই করো সেই করো, সে তার কাজ। গিরিশ ঘোষের কাজ ওটা নয়। গিরিশ ঘোষের কাজ এইটাই, যেটা তিনি করছেন, যেটা তিনি সবচেয়ে ভালো জানেন, পারেন এবং করেন। সেজন্য যতবার উনি থিয়েটার ফেরত আসতে চাইছেন, শ্রীরামকৃষ্ণ তাকে আটকাচ্ছেন। না ওতে লোকশিক্ষা হয়, না ওতে কাজ হয়, না ওতে কাজ হবে, তোমাকে করতে হবে অমুক তমুক। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে সারদা দেবীর কাছে যেতেন গিরিশ ঘোষ, তার কাছে গিয়ে সন্ন্যাস ছিলেন। সারদা দেবীও তাকে দেননি, তার কাছেও গিয়ে বলেছেন যে আমি থিয়েটার ছেড়ে দেবো। তিনিও তখন তাকে বিরত করেছেন, সারদা দেবীও বিরত করেছেন। আমরা তো শ্রীরামকৃষ্ণের কথা বলছি, সারদা দেবীও তাকে বিরত করেছেন এই কাজ থেকে, যে না, থিয়েটার তুমি ছাড়তে পারবে না। তুমি তো কেন বাবা, তোমাকে তো ঠাকুর এইটাই করতে বলেছেন, তুমি তো এইটাতেই তো তোমার উপর ঠাকুরের আশীর্বাদ, এইটা দেখেই তো উনি তোমাকে আশীর্বাদ করেছেন। আরো এইভাবে বলতেন তিনি, এইভাবে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখতেন এইরকম ভাবে। খেয়াল করে দেখবেন শ্রীরামকৃষ্ণের মতো একজন তথাকথিত আলাভোলা, গ্রামীণ, গ্রাম্য, অসভ্য, অভদ্র মানুষ, মানে ভদ্র মানুষ, তিনি থিয়েটারে গেলেন, দেখলেন, এই সমস্ত আশীর্বাদ করলেন। কিন্তু সেই সময় যে আর দুটো বিখ্যাততম মানুষ যাদেরকে পিপল লুক ফরওয়ার্ড টু, তারা কেন গিরিশ ঘোষের থিয়েটার দেখতে আসেননি বা আসেন না, বা এই রঙ্গালয়কে স্যাংশন দিলেন না? সেই দুটো মানুষ কে আপনারা জানেন, বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ। এবং যে বিদ্যাসাগর, কি প্যারাডক্সিক্যাল, কি প্যারাডক্স, সারা জীবন যিনি মেয়েদের ইমানসিপেশনের জন্যই কাজ করে গেলেন, সেই বিদ্যাসাগরেরই চরিত্রেরই একটা গাঁট। এগুলো কিছু করার নেই, এগুলো 19 শতকের প্রত্যেকটি মানুষের মধ্যে এই স্ববিরোধিতা আছে, বিবেকানন্দের মধ্যেও ছিল। তো এটা বিদ্যাসাগরের স্ববিরোধ যে তিনি ওই নটিদের নিয়ে, বেশ্যাদের নিয়ে থিয়েটার হবে আর তিনি সেটাকে অ্যাপ্রুভ করবেন, তিনি সেটা করেননি। কোনোদিন তিনি থিয়েটারের পৃষ্ঠপোষণা করেননি। গিরিশ ঘোষের থিয়েটার বা সেই সময়কার থিয়েটারের, বাংলা থিয়েটারের পৃষ্ঠপোষকতা তিনি করেননি। অথচ যদি বিদ্যাসাগর করতেন, আপনারা ভাবুন,
যে লোকটা বিধবা বিবাহ দিচ্ছে, বাল্য বিবাহ রুখছে, মেয়েদের জন্যই সব করে গেল, যদি তিনি আরেকটু থিয়েটারের কথা বলতেন তাহলে বাংলা থিয়েটার আরো অনেক এগিয়ে যেত সেই সময়। একদিকে শ্রীরামকৃষ্ণ, একদিকে বিদ্যাসাগর। রবীন্দ্রনাথের কথা বলি, রবীন্দ্রনাথের তো একটা ঠাকুর বাড়ির, যেটা আমি বললাম একটু ইঙ্গিত সহকারে বললাম, যে তার নিজস্ব একটা সম্পূর্ণ এলিট একটা নাট্য এবং এসবের ব্যাপার ছিল। এইখানে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েই বলবো, যেটা আসলে মহেন্দ্র চৌধুরী লিখে গেছেন। মহেন্দ্র চৌধুরী তার লেখাতেই আছে যে তিনি রবীন্দ্রনাথের কাছে গেছেন, জোড়াসাঁকোতে অভিনীত হবে নৃত্যনাট্য নটির পূজা, নটির পূজা অভিনীত হবে, এবং সেখানে মহেন্দ্র চৌধুরী গেছেন এবং তার থিয়েটারের নটিদেরকেও নিয়ে গেছেন। তারাও দেখবে, তারা তো শিখবে, রবীন্দ্রনাথের নাটক থেকে শিখবে তো, ঠাকুর বাড়ির নাটক করে বাবা, তাদের কাছে তো রবীন্দ্রনাথ দেবতা প্রতিম ওরে বাবা। দক্ষিণেশ্বরের এই দক্ষিণেশ্বরের মতো জোড়াসাঁকো তো একটা বিরাট বড় তীর্থ টাইপের ব্যাপার। তো এরা গেছেন ইয়ে করে, আমি আপনাদেরকে সেটা পড়েই শোনাই ওখান থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন, মানে অধিকন্তু দোষায় না, এক্ষেত্রে অধিকন্তু দোষায় হবে আর কি, মানে এইটা বললেই যথেষ্ট। এটা মহেন্দ্র চৌধুরীর কথা, কেমন একদম কোট। কবি কথা প্রসঙ্গে বললেন, তোমাদের অসুবিধে মেয়েদের নিয়ে। তোমাদের মানে মহেন্দ্র চৌধুরীদের, মানে সাধারণ রঙ্গালয়ে থিয়েটারের অসুবিধের জায়গাটা কি মেয়েরা, মানে ওই মেয়েরা, বেশ্যা মেয়েরা, নটিরা। কথাটা ঠিক বুঝলুম না, বার দুয়েক বললেন। তার সঙ্গে প্রবোধ চন্দ্র গুহ ছিলেন এই মহেন্দ্র চৌধুরীর সঙ্গে। আমার মনে হচ্ছিল, আমাদের মেয়েদের নিয়ে অসুবিধাটা কি? যাই শেখানো যাক না কেন, আমাদের মেয়েরা তো চটপট তুলে নিতে পারে। জানবেন, এই যে নটিরা যারা সঙ্গে অভিনেত্রী যারা ছিল নটির পূজাতে দেখতে গেছিল, সেখানে নিহারবালাও ছিল, নিহারবালা সম্ভবত, তাই না? নিহারবালাও ছিলেন। নিহারবালা সেই সময়কার সাধারণ রঙ্গালয়ের খুব পাওয়ারফুল একজন অভিনেত্রী, এবং নিহারবালা কিন্তু ওই নটির পূজায় আমাদের ইয়ে হয়েছিলেন, পূজারিনী, কি নাম, পূজারিনী হয়েছিলেন আমাদের নন্দলালের কন্যা গৌরী দেবী। এবারে গৌরী দেবীর যে ধরনের ভাব ভঙ্গিতে নাচ, দেহভঙ্গি, নিহারবালা এত পাওয়ারফুল অভিনেত্রী, দর্শক আসনে বসে দেখে দেখে তিনি তুলে নিয়েছেন। এরা তো মাটি থেকে আসা অভিনেত্রী, এত সঙ্গে সঙ্গে তুলে নিয়েছেন। এবার এইটারই ইঙ্গিত দিচ্ছেন এখানে মহেন্দ্র চৌধুরী, যে আমাদের মেয়েদের দিয়ে অসুবিধাটা কি? যে কবি যে বললেন যে তোমাদের মেয়েদের নিয়ে অসুবিধা, যে মেয়েদের নিয়ে অসুবিধাটা কি? যাই শেখানো যাক না কেন, আমাদের মেয়েরা তো চটপট তুলে নিতে পারে, তবে আর অসুবিধে কিসে? মনে মনে পর্যালোচনা করে পরে বুঝেছিলাম কথাটার তাৎপর্য। যে শ্রেণী থেকে আমরা অভিনেত্রী সংগ্রহ করি, সেটি ছিল সমাজের দিক থেকে অপান্তেও, মানে ব্যাপারটা সেই ঘুরে ফিরে ওইখানেই আসছে, সমাজের দিক থেকে অপান্তেও। সেদিন ওর কাছ থেকে ফিরে বাড়ি আসবার পথে, ওর কাছ থেকে মানে রবীন্দ্রনাথের থেকে বাড়ি আসবার পথে এই কথাই মনে আলোড়ন তুলেছিল, বাংলা থিয়েটারের সামাজিক মর্যাদায় যে শুধু নটিকুলের জন্য ক্ষুণ্ণ হয়েছিল তা নয়, সংস্পর্শে থাকার দরুন বাংলার দুজন শ্রেষ্ঠ মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ এদের প্রত্যক্ষ করস্পর্শ থেকেও বঞ্চিত হয়েছে। অথচ লাস্ট কথাটা সবচাইতে ইম্পর্টেন্ট মহেন্দ্র চৌধুরী, অথচ নটি না হলে বাংলা থিয়েটার দাঁড়াতোই না। সুতরাং ভাবুন যে বিদ্যাসাগর নেই, রামমোহন আগেই লোকান্তরিত, রামমোহন থাকলে কি করতেন সেটা অনুমান করতে আমরা পারি, কিন্তু মানে সেটা অনুমানের স্তরে গিয়ে তো কোনো কথা চলে না। কিন্তু বিদ্যাসাগর নেই, রবীন্দ্রনাথ নেই, যে দুই মনীষী ইত্যাদি, কিন্তু রইলেন একজন সম্পূর্ণ ভিন্ন ডোমেইন থেকে একটা মানুষ, আসা একটা মানুষ, শ্রীরামকৃষ্ণ। এবং তিনি এসে ওই যে যাবতীয় মেয়েদের নিয়ে অসুবিধাটা কি, অমুক তমুক সবকিছু তুচ্ছ করে ফেলে দিয়ে, দূরীভূত করে তিনি বিনোদিনীকে এবং বিনোদিনীর মধ্য দিয়ে সবাইকে আশীর্বাদ করলেন। এবং শুধু তাই নয়, প্রহ্লাদ চরিত্র দেখতে এসে, নিমাই সন্ন্যাস দেখতে এসে তাকে নটিরা ঘিরে দাঁড়াতো, এবং তিনি তাকে, শ্রীরামকৃষ্ণের একটা গিয়েছিলেন যে তার বলা হয় যে আমাদের এক সন্ন্যাসী মাস্টারমশাই বলতেন যে শ্রীরামকৃষ্ণের অস্ত্র ছিল বিনয়। হ্যাঁ, তাকে যেই নমস্কার করেন তিনিও নমস্কার করেন।
এটা এক মঞ্চ এক জীবনেও আছে এই দৃশ্যটা। গিরিশচন্দ্র এরকম করছেন, শ্রীরামকৃষ্ণ আরো একটু নিচু হচ্ছেন, গিরিশ আরো নিচু হচ্ছেন, শ্রীরামকৃষ্ণ আরো নিচু হচ্ছেন, সেই করতে করতে প্রায় সাষ্টাঙ্গের মতো। এটা ড্রামাটিক্যালি দেখানো হয়েছে, এরকম ভাবে হয়নি। এটা ওই থার্ড চৈতন্য লীলার দিনে হয়েছিল এই আসলে প্রণাম প্রতি প্রণামের ব্যাপারটা। এবং শেষ পর্যন্ত কিন্তু গিরিশ ঘোষের অনেভঙ্গ দিয়েছিলেন, মানে জিতেছিলেন প্রণামের যুদ্ধে শ্রীরামকৃষ্ণই। মানে গিরিশচন্দ্রের একটি নমস্কারের ঋণ কিন্তু রয়ে গেছিল শ্রীরামকৃষ্ণের কাছে। এই নমস্কারের ঋণটা আসলে আমার এইভাবে রোমান্টিক্যালি ভাবতে ইচ্ছে করে, এটা যেন গোটা বাংলা থিয়েটারের একটা নমস্কারের ঋণ শ্রীরামকৃষ্ণের কাছে, যে এই যে স্যাংশনটা তিনি দিলেন তার জন্য আমরা যেন গোটা সারা জীবন আজ পর্যন্ত আমরা এই উত্তরাধিকারটা, নমস্কারের ঋণটুকু তার কাছে রেখে গেছি। যে ঋণ আমরা কিন্তু ঋণী থাকতেও পারতাম রবীন্দ্রনাথের কাছে, যে ঋণ আমরা রাখতেও পারতাম, ঋণী থাকতে পারতাম বিদ্যাসাগরের কাছে, সেই ঋণটা তারা আমাদের ঋণী হতে দেননি কনসিয়াসলি, কিন্তু এরা দিলেন। এর পরে পরে শ্রীরামকৃষ্ণ তো 2 বছরে থিয়েটারকে এইরকম করে দিলেন, কিন্তু তারপরে কি নেক্সট ইজ হোয়াট আপনারা জানবেন, খেয়াল করে দেখবেন যে আজও পর্যন্ত বেলুড় মঠের বা নানান রকম মিশনের শাখা কেন্দ্রে যখন ওদের বার্ষিক উৎসবগুলো হয়, দেখবেন সেখানে একটা যাত্রা থাকে। এখনো দেখবেন একটা লোকগান, পালা গান, বাউল গান, যেখানে যেখানে মালদা হলে, মুর্শিদাবাদ হলে গম্ভীরা, এগুলো থাকে, এক একটা থাকে। এইগুলো আমি জিজ্ঞাসা একবার, যে নরেন্দ্রপুরে আমি পড়েছি, নরেন্দ্রপুরে এরকম ভাবে নানান কিছু হতো, হ্যাঁ, মুখা নাচ, অমুক তমুক। আমি বলছিলাম যে আচ্ছা এইগুলো কেন হয়, মানে আমরা 2000 সালে, এগুলো তো নতুন কম্পিউটার তখন এসে গেছে, অমুক তমুক মোবাইল ফোন এসে গেছে, এইগুলো কেন আনেন মহারাজ? তখন বলছেন যে এইগুলো শ্রীরামকৃষ্ণ ভালোবাসতেন, এবং তুমি জানবে যে এইগুলোকে উনি খুব অ্যাপ্রুভ করতেন, এই জিনিসগুলো তার জীবনের অঙ্গ ছিল। তিনি বলতেন যে, তার একটা বিখ্যাত কথা আছে, সেই কথাটা আমি নিজে বলতেই পারি, কিন্তু আপনাদেরকে একদম কোট করে বলি। এটা তিনি বলেছিলেন নটিদেরকে, বিনোদিনীকে, তোমার অভিনয়টি বেশ হয়েছে। তারপরেই কথাটা, কেউ যদি গাইতে, দেখুন যে যেখানে যে ডোমেনে আছেন সবাই আপনারা আসলে কিন্তু এক প্রকার স্যাংশন পেয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ থেকে। কেউ যদি গাইতে, বাজাতে, নাচতে কি কোনো একটা বিদ্যাতে ভালো হয়, সে যদি সেটা চেষ্টা করে, শীঘ্রই ঈশ্বর লাভ করবে। এবার শ্রীরামকৃষ্ণের, তিনি যে জগতের মানুষ, তার কাছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সুতরাং আমরা এটা আমাদের যে যা শিল্পের ঈশ্বর যদি মনে করি, আমরা যদি সেটাকে বাণী ও বন্দনাও মনে করি, আমাদের নিজস্ব শিল্পের যদি কোনো ঈশ্বরের যদি কোনো রূপ থাকে, হ্যাঁ, তাহলে আমরাও যে যদি গাইতে পারি, যে যদি বাজাতে পারি, কেউ যদি নাচতে পারি, মানে আসলে পুরো শিল্প থিয়েটার জগৎটাতেই এই সঙ্গীত, বাদ্য, অভিনয়, এই সব কিছু মিলেই তো থিয়েটার। এবং তারপরে উনি সবাইকে বললেন যে কোনো একটা বিদ্যাতে যদি ভালো হয়, এটা তিনি আরো নানান জায়গাতে নানান ভাবে বলেছেন, জানবে যে তার সেটা একটা আলাদা, মানে সে যদি লোক টানতে পারে একটা কোনো বিশেষ বিদ্যায়, কেউ যদি খুব ভালো লিখতে পারে, কেউ যদি খুব ভালো বলতে পারে, সেটাই যদি তার একটা গিফট হয়, জানবে সেই গিফটটার মধ্যেই আসলে ঈশ্বরের অধিষ্ঠান আছে, এবং সেটাই তোমাকে ঈশ্বরত্ব লাভের উপায়ে, ঈশ্বরত্ব লাভের দিকে এগিয়ে দিতে পারে, এবং সেটা অ্যাটেইনও করাতে পারে। এটা তার ভাবনা। এই কথাটার মধ্যেও কিন্তু আসলে আমাদের শ্রীরামকৃষ্ণের এই থিয়েটার সহ আমাদের যতগুলো সিস্টার আর্টস আছে, আমরা এটাকে টেনে টুনে সিনেমার দিকেও বর্ধিত করতে পারি, তাই না? যে সিনেমা আসলে সমস্ত শিল্প মাধ্যম থেকে সবকিছু নিয়েছে, পেন্টিং থেকে সে তার দৃশ্যকল্প নিয়েছে, সাউন্ড নিয়েছে গান থেকে, তাই না, সমস্ত ভঙ্গিমা নিয়েছে নাচ থেকে, অভিনয় নিয়েছে স্বয়ং থিয়েটার থেকে। সুতরাং সেই থিয়েটার সিনেমা তো এই সব কিছুই নিয়েছে। সুতরাং এই ভবিষ্যতের সমস্ত কিছু শিল্প, বিদ্যা এবং এই প্রত্যেকটি ডোমেইন কিন্তু আসলে শ্রীরামকৃষ্ণের মতে লোকশিক্ষার এক একটা ডোমেইন, এক একটা সেক্টর। আপনি ভালো গান গাইলেন, সেই পুরো সময়টাতে আপনার শ্রোতাদের উদ্দীপনা হবে। আপনি ভালো থিয়েটার করলেন, তাদের সেই ভাবের উদ্দীপনাটা হবে। সেই ভাবের উদ্দীপনা 19 শতকের বঙ্গীয় সমাজের ক্ষেত্রে ওটাই লোকশিক্ষা। আর যদি বলি এই যুগের লোকশিক্ষা কি, আজকে আমাদের আর কি লোকশিক্ষা বাকি থাকতে পারে?
আর কি বা বাকি আছে? আজ 21 শতকে এসে আমরা আর কি বা বলবো? আপনারা এইটা অন্তত বলতে পারেন। আমি আমার এটা ব্যক্তিগত একেবারে ভাবনা, এটা দিয়েই আমি শেষ করব। আমি অলরেডি বেশি সময় বলে ফেলেছি যে থিয়েটার একটা লাইভ পারফরমেন্স। আপনাদেরকে এটা নতুন করে বলা বাতুলতা যে প্রতিটি পারফরমেন্স আসলে নতুন, প্রতিটি পারফরমেন্স লাইভ। আজ যিনি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করছেন, আজ যিনি পঞ্চানন চরিত্রে অভিনয় করছেন, কালকেই বা দুদিন পরে বা এক মাস পরে যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এন নাম্বার অফ অভিনয়গুলো তিনি করবেন, প্রত্যেকটি আলাদা আলাদা, প্রত্যেকটি শুরু, প্রত্যেকটি মাঝ, প্রত্যেকটি শেষ আলাদা আলাদা। সে যতই মহলা এবং যতই রিহার্সেল হোক না কেন। এবং ধরুন এই যে আজকে খেয়াল করে দেখবেন এই 21 শতকের এই সময়টাতে একটা রিভাইভাল হয়েছে। এটা কিন্তু একটা আরেকটা রিভাইভাল, এটাকে রেনেসান্সই বলা যায় দরকারে যদি করা যায়, যে আমরা কিন্তু আমাদের আবার এক একজন আইকনকে ফিরিয়ে আনছি আমাদের থিয়েটারের প্রাণ প্রতিমায়। কখনো ধরুন এই যে পঞ্চানন কর্মকার আসছেন, হ্যাঁ, মেঘনাথ সাহাকে নিয়ে নাটক হয়ে গেল, হচ্ছে এই মুহূর্তে, তাই না? এই যে একজন আইকনিক ক্যারেক্টারকে দিয়ে ফিরিয়ে আনা, হ্যাঁ, গিরিশ ঘোষকে নিয়েই নাটক হয়ে চলেছে আমাদের এখানে। বিনোদিনীকে নিয়ে সদ্য তো কত নাটক হলো, সিনেমা হলো, কত কিছু হলো, তাই না? এখনো এই মুহূর্তেও হয়ে চলেছে। এই সদ্যই আবার নাট্যরঙ্গ শুনলাম, আরো একটা নাটক এই কাল পরশুর মধ্যেই আবার একটা, সেই এক বিনোদিনীর শেষ জীবনের এই প্রথম বিনোদিনীর শেষ জীবনটা নাটকের থিয়েটারে দেখা যাবে। নাট্যরঙ্গ করছেন এই সুরজিৎ বন্দ্যোপাধ্যায়রা, তো তিনি তারা করছেন। এই যে আমাদের পূর্বজদেরকে ফিরিয়ে আনা, এভাবেই তো আমরা অজিত বাজার শ্রীরামকৃষ্ণ দেখেছি, এভাবেই তো আমরা এক একটা কথকথার স্টাইলে থিয়েটারের আঙ্গিকে, নৃত্যনাট্য, গীতিনাট্য, নানান রকমের পাঁচমিশালি আঙ্গিকে আমরা এই শিল্প মাধ্যমে আমাদের আইকনদেরকে ফিরিয়ে আনছি একে একে। এইটা ভাববেন যে যখন এই পঞ্চাননকে কে চিনতেন, পঞ্চানন কর্মকারকে কে চিনতেন? একজন লেখকের মনে হলো যে এই মানুষটার জীবনের লিঙ্ক গুলো তো আজও পর্যন্ত নেই, কোথায় কোথায় ছাড়া ছাড়া আছে। রজতবাবু ভাবলেন যে এইটাকে আমি একটা উপন্যাসের আকারে দাঁড় করাবো। পঞ্চাননের হরফ তৈরি হলো, সেখান থেকে একটা নাটক তৈরি হলো আক্ষরিক নামে। সেই নাটকটা অনেক আবার থিয়েটারের আঙ্গিকে আনলেন, এবং সেটা যখন আজ আপনারা তার জনপ্রিয়তা এবং তাকে নিয়ে যে আবেগ, উন্মাদনা, উত্তেজনা প্রত্যেকটি শোতে, হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন যে এই উন্মাদনা, উদ্দীপনা তো আসলে আমাদের এই পুরোটাই কিন্তু ওই লোকশিক্ষারই একটা অঙ্গ, যেটা আমরা ভুলে যাচ্ছি, যেটা আমরা ভুলে গেছি। সেটা একজন মানুষ হতে পারে, সেটা একটা পুরনো নৃত্য শৈলী হতে পারে, একটা কোনো পুরনো শিল্প মাধ্যম হতে পারে, একটা মুখোশ শিল্পের ধারা হতে পারে, আমরা ভুলে যাচ্ছি। সেটা যা খুশি হতে পারে, সেটাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা, চরিত্র। এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লোকশিক্ষা, যেটা ভুলে যাওয়া গেছে, ভুলে যাওয়া যাচ্ছিল, প্রায় অতলে চলে যাচ্ছিল, সেইটাকে আমরা টেনে আনছি একটা থিয়েটারের আঙ্গিকে, কখনো সিনেমার আঙ্গিকে, কখনো একটা গানের ধর্তাই দিয়ে, গানের ভুলে যাওয়া গান, হাসির গান, প্যারোডি গান, এগুলোকে আমরা তুলে আনছি আবার ইয়েতে। সেই রকম অলোকদা এখানে বসে আছেন, অলোকদা মিন্টু দাশগুপ্তের ও গান নিয়ে অনুষ্ঠান করছেন সামনে ইয়েতে। তো কে এখন মিন্টু দাশগুপ্তের কথা আর বলে? ইয়েতে আবার ফিরিয়ে আনছে সেই ইয়েতে। এইটাই লোকশিক্ষা, সেইটা এক একজন শিল্পীরই কাজ। এবং এই শিল্পের স্যাংশনটা আজকে আমরা পেয়ে গেছি। আমরা সেজন্য এখন বুঝতে পারবো না যে এই এম্পাওয়ারমেন্টটা, এই ইমানসিপেশনটা কি মূল্যে তারা অর্জন করেছিলেন। বিনোদিনীর কথা তো আমরা জানি, আমরা কজন তিনকড়ি, তারা সুন্দরী, নীরদা সুন্দরী, এদের কথা জানি বলুন। সারদা দেবীর কাছে তারা সুন্দরী, তিনকড়ি এরা আসতেন, সেসব কথা সারদা দেবীর যে মেমোয়ার্স যারা অন্যরা লিখেছেন সেসব কথাই আছে ইয়েতে। এবং একসময় এরকম কথা যে তারা সুন্দরী ওই রকম ডাক সাইটে অভিনেত্রী তারা সুন্দরীকে নিয়ে নাটক করছেন গার্গী রায়চৌধুরী, একক নাট্য এই মুহূর্তে তারা সুন্দরী নামে।
ইয়েতে এই এই লোকশিক্ষার সূত্রে তারা সুন্দরীর জীবন আবার আমাদের সামনে কে আমরা চর্চা করি বলুন তারা সুন্দরীর জীবন। এই তারা সুন্দরী আসতেন, তখনও তারা মনে করতেন যে ওই পবিত্র দেহকে তিনি স্পর্শ করবেন না। সারদা দেবী ঘরের বাইরে থেকে, চৌকাঠের বাইরে থেকে প্রণাম করে যেতেন, আর এত এত জিনিস নিয়ে আসতেন আশ্রমের সবার জন্য, যে মা, মায়ের ছেলেরা এরা সবাই খাবে, ফল মূল মিষ্টি হানা টানা সবার জন্য, নতুন কাপড়, একটা কোনো উপলক্ষ সূত্র ধরে, এই জন্মাষ্টমী আসছে, এই নাড়ু, এই সামনে দুর্গাপুজো আসছে, সবার জন্য ধুতি কাপড় শাড়ি টাড়ি, মানে সবার জন্য তারা সুন্দরী একক ভাবে নিয়ে আসতেন, 3 কোটি নিয়ে আসতেন। যেটা বলেছিলাম আপনাকে যে এখনো যে ওই মঠ মিশনে নানান জায়গাতে যাত্রা পালা কবি গান বাউল গান এগুলো করে, এগুলো তারই সূত্রে। 1910 20 30 এই দশকগুলোর যদি থিয়েটার এবং থিয়েটারের সংবাদ মাধ্যমে থিয়েটারের নানান রকম প্রচার বিজ্ঞাপন হ্যান্ডবিল পোস্টার এইগুলো নিয়ে যারা চর্চা করেন, যদি চর্চা করেন তাহলে দেখবেন সেই সময় বেলুড় মঠে মুহুর্মুহু গিরিশ ঘোষের নানা রকম নাটক অভিনীত হচ্ছে, এবং কলকাতার নানা থিয়েটারে, ক্লাসিক থিয়েটারে, মিনার্ভাতে, স্টারে বেনিফিট নাইট হচ্ছে। বেনিফিট নাইট আপনারাই যারা এখানে প্রবীণ আছেন তারা সবাই জানেন বেনিফিট নাইট তখন হতো। বন্যা, বেনিফিট নাইট করো, নাটক তুলে সেখানে দেয়া হবে। এই জিনিস আজকের নয়, ভূমিকম্প বন্যা, উত্তরবঙ্গের বন্যায় দুস্থ পীড়িত বা কোভিডের পীড়িত এদের জন্য করে একটা নাটক করে দিয়ে আক্ষরিক পুরোটাই তার তুলে দেবে, আজ যা টিকিটের টাকা হলো সেটা তার জন্য। এ আজকে নতুন নয়, সেই সময় থেকেই হয়ে এসেছে। এবং রামকৃষ্ণের যারা শিষ্যরা পরে পরে তারা পুরোপুরি এটাকে স্যাংশন করতেন, অ্যাপ্রুভ করতেন, যে কারণেই তখন বেলুড় মঠে বা বিভিন্ন জায়গাতে অখণ্ডানন্দ থাকতেন সারগাছিতে তিনি একেবারে গ্রামীণ পরিবেশে থাকতেন, সেইখানে গিয়ে উনি সেইগুলোর যাত্রাপালাগুলো করাতেন। মুর্শিদাবাদের কাছে এই সমস্ত যে যেখানে গেছেন, রামকৃষ্ণানন্দ গেছেন, বিবেকানন্দের আর এক গুরু ভাই চেন্নাই গেছেন, তিনি চেন্নাইয়ে তাকে কাজের জন্য পাঠানো হয়েছিল, সেখানে গিয়ে তিনি এমনকি দক্ষিণী যে ফোক ফর্ম গুলো সেগুলোকেও তিনি দেখতেন, এবং সেগুলো কখনো কখনো আশ্রমে হতো, এইরকম কথাবার্তাও আছে। সুতরাং কি কলকাতায় কি বঙ্গে কি পরবর্তীকালে এই ধারাটা যে রয়ে গেছে, বেনিফিট নাইট একটা অমুক নাটক করে তুলে দিয়ে সেইটার সমস্ত ইয়েটা, সেগুলো সংবাদ মাধ্যমে তখন এসেছে। রঙ্গমঞ্চ, নাট্য মন্দির, এই সমস্ত ইয়েগুলোতে সেই ইয়েগুলো আছে যে 3 কোটি এত টাকা, এই পুরোটা তিনি ওখানে, তিনি নিজে আজকে 1 টাকাও নেননি এই অভিনয়ের জন্য। যেটা আজকে আমরা এই খবরগুলো আমাদের কাছে খুব জল ভাত, কিন্তু এই স্যাংশন এসেছে কিন্তু ওইখান থেকে। এটা না হলে হতো আরো অনেক সময় লাগতো, মানে আরো 20 শতক পেরিয়ে, মানে সভ্যতার সঙ্গে সঙ্গে তো মূল্যবোধ উন্নত হবেই, সেইগুলো সূত্র ধরে হয়তো আসতে পারত, কিন্তু অনেক আগেই এই মানুষটা মাত্র 2-3টি বছরে করে দিয়ে গেছেন। আমি শেষ করব একজনের কথা দিয়ে, সেই কথাটা কে বলেছেন সেটা আমি আপনাদেরকে একদম শেষে বলি, দেখি আপনাদের কারো কথাটা বলে মনে হয় কিনা। এই কথা যে কোনো যুগে যে কেউ বলতে পারতেন। আমাদের এক পূর্বসূরি নটি বিনোদিনীকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অভিনয়ে মুগ্ধ হয়ে হাত তুলে যে আশীর্বাদ করেছিলেন, সে আশীর্বাদ শুধু নটি বিনোদিনীকেই নয়, সে আশীর্বাদ নটি বিনোদিনীর মধ্য দিয়ে অতীত বর্তমান ও অনাগত ভবিষ্যতে সকল অভিনয় শিল্পীদের প্রতি আশীর্বাদ, মানে আজকে আপনাদের প্রতি আশীর্বাদ। অতীত বর্তমান ও অনাগত ভবিষ্যতের সকল অভিনয় শিল্পীদের প্রতি আশীর্বাদ। আজও মঞ্চের পাদপ্রদীপের সামনে যখন উপস্থিত হই, তখনই উপলব্ধি করি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই আশীর্বাদ। এনি গেস কে বলতে পারেন এটা? আচ্ছা, আর কয়েকটা নাম শুনি, যদি কেউ এমনি কেউ যদি বলেন। আচ্ছা, আর শুনি, আর কেউ? মহেন্দ্র চৌধুরী। আর হ্যাঁ, এবার এটা বলে গেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। আমি এখানেই শেষ করি। থ্যাংক ইউ। অ্যারিস্টটলের ক্যাথারসিস কি এখানে হয়তো মিলে যাচ্ছে। ভাবমুক্ষণটা অ্যারিস্টটল 2000 বছর আগে করেছেন,
আসলে রামকৃষ্ণ দেব কোথায় যারা মিলে যাচ্ছে ওরা হ্যাঁ হ্যাঁ ঠিক, সেটা তো তিনি আর শিল্পতত্ত্ব জানেন না, রামকৃষ্ণ তো আর কেউ মানুষ, সুতরাং তিনি বলছেন ভাবের কথা, তিনি অধ্যাত্মর দিক থেকে বলছেন। আসলে তো তাই, ক্যাথারসিস, মাইমেসিস, শিল্পের যে অভিনয় শিল্পের যে তত্ত্বের ইয়েগুলো, তা তো তাই, উদ্দীপনাটা তো আসলে ক্যাথারসিস, একেবারেই তাই। আপনারা জানবেন যেমন কেশব সেন তো পরে ভক্ত হয়ে গেলেন সেটা ঠিক আছে, কিন্তু শিবদাস শাস্ত্রী সংস্রব ত্যাগ করেছিলেন শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তিনি কিন্তু অ্যাপ্রুভ করেননি এটা। শ্রীরামকৃষ্ণের ভক্ত পরিকরদের মধ্যে অনেকে এটা মেনে নিতে পারতেন না একদমই, কিন্তু তারা আবার ওই পাগল টাগল এসব বলে ওটাকে আবার পুলটিস দেওয়ার চেষ্টা করতেন, যে ও কি বলে কখন কি বলে জানি না কি অমুক তো আচ্ছা ঠিক আছে ওটা যেন একটা ক্ষমা সুন্দর এরকম টাইপের ব্যাপার। কিন্তু রামদত্ত, যে রামদত্ত প্রচন্ড অ্যান্টি ছিলেন এবং প্রচন্ড কড়া ছিলেন, তিনি পরে তত্ত্বমঞ্জরি নামে একটা পত্রিকা সম্পাদনা শুরু করলেন। এই এমন লোকটা পাল্টি খেয়ে এত থিয়েটারের ফরে চলে এলেন, মানে এগেইনস্ট থেকে ফরে, তখন তিনি বলতে শুরু করলেন ঠিক যে আপনি যেটা বললেন যে মেয়েদের চরিত্রটা নিয়ে কারা অভিনয় করবে এই নিয়ে, তিনি তত্ত্বমঞ্জরিতে একদম পয়েন্ট আকারে লিখেছিলেন একটা প্রবন্ধে যে মেয়েদের চরিত্র পুরুষ দিয়ে করানো চলবে না, কারণ সেটা একটা অস্বাভাবিক অপ্রাকৃত ব্যাপার, সেটা হতে পারে না, ওরকম ভাবে ওটা মেনে নিতে পারা যায় না, ওরকম যতই তোমরা খোনা গলায় করো না কেন, ওরকম হাব ভাব দিয়ে করো না কেন, ওইভাবে হতে পারে না, মানে সেটা ন্যাচারালিস্ট নয়, সেটা ন্যাচারাল নয়, ইত্যাদি ইত্যাদি। এবং তখনকার দিনে নানা এই বেশ্যারা অভিনয় করছে বলে সমাজ মাধ্যমে মানে প্রচার মাধ্যমে, খবরের কাগজে নানান তর্ক বিতর্ক আসলো যে বিকল্প কি হতে পারে, এই বেশ্যাদের অভিনয়ের বিকল্প কি হতে পারে। তো কেউ বলছে, এই তত্ত্বমঞ্জরিতেই বলছে যে সম্ভ্রান্ত বংশীয়া মেয়েদেরকে নিয়ে যদি শিল্পের প্রয়োজনে যদি কেউ করতে আগ্রহী হয় এরকম ব্যাপার, তাহলে যদি তাদেরকে দিয়ে করা যায়, বা টাকা দিয়ে যদি অন্য কোনো জাতিবর্গের মহিলাদের কারা, সেটার কোনো ব্যাখ্যা নেই, কিন্তু তারা কি মুসলমান নাকি তারা কি রাজবংশী, তারা কি সাঁওতাল, কারা এসে করবে অন্য জাতিবর্গের মেয়েদের নিয়ে পয়সা দিয়ে, মানে কি অদ্ভুত উদ্ভট, কিন্তু তাও বেশ্যাদেরকে দিয়ে দেখা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে পুরোটাই মানে উপরে কোচা ধুতির কি জানো কোচার পত্তন, আর পেছনে কি কেতন কি জানো একটা প্রবাদটা, সুচর কেতন আর কোচার পত্তন, সেই রকম ব্যাপার। সামনে কোচার পত্তন, বাবুরা চুনট করা ধুতি নিয়ে আসছেন থিয়েটার দিয়ে সেই বেশ্যাদেরই তো বাড়িতে রাত্রেবেলা যাবেন, কিন্তু থিয়েটারের মঞ্চে তাদেরকে রেকগনাইজ যেতেন, একদম তাই, মেয়েদেরকে ধরার জন্য যেতেন, মেয়ে ধরা হয়ে যেতেন, তার একদমই তাই, সেটা করতে আসতেন। এবং মেয়েদেরকে রক্ষিতা হিসেবে রাখার জন্যই তো বাবুদের থিয়েটারের পৃষ্ঠপোষণা ছিল অনেকটা, তাই না? গিরিশ ঘোষের যারা সহকর্মী এবং শিষ্যরা তারা ঢুকতে পারবেন না, মেয়েরা তো দূরস্থান, ছেলেরা পুরুষরাও যেতে পারবেন না, তারা আলাদা করে করলেন স্টারে একটা স্মরণ সভায়। করতেন না, হ্যাঁ, এবার এইগুলো তো ছিলই তাদের। এবার ভাবুন গিরিশ ঘোষের স্মরণ সভা ইয়েতে এরা অ্যাক্সেস পাচ্ছেন না, এরা আলাদা করে স্টার থিয়েটারে করছেন, এবং এটা তো বোমের মতো। মানে প্রবাসীতে রামানন্দ চট্টোপাধ্যায় যা লিখেছিলেন গিরিশ ঘোষের মৃত্যুর পর, আমরা যে অবিচুয়ারি যেগুলো লেখা হয় খবরের কাগজে, সেখানে ইনি লিখেছেন, সরি এইখানে আছে, প্রবাসী পত্রিকায় বেরিয়েছিল, আপনার প্রবাসী পত্রিকায় পাবেন, এটা একদম ছাপার অক্ষরে প্রবাসী পত্রিকায় বেরিয়েছিল। ভাবুন, সম্প্রতি বঙ্গের অনেকগুলি সাহিত্যিকের দেহান্ত হইয়াছে, গিরিশচন্দ্র ঘোষ একজন সুপরিজ্ঞাত নাট্যকার অভিনেতা ছিলেন, আমরা তাহার কোনো নাটক পড়ি নাই, বাংলা নাটকাভিনয় দেখিবার জন্য কোনো থিয়েটারেও কখনো যাই নাই, এই জন্য প্রত্যক্ষ জ্ঞান হইতে তাহার সম্বন্ধে কিছু বলিতে পারিলাম না। গিরিশ ঘোষের মৃত্যুর পরে প্রবাসী পত্রিকায় রামানন্দ চট্টোপাধ্যায়ের মতো সম্পাদক, পত্রিকা সম্পাদক এই কথা লিখেছেন, সত্যি কথাই লিখেছেন, অকপট স্বীকারক, পারলাম না। কিন্তু ভাবুন যে এটা কি অপমান, মানে গিরিশ ঘোষ হচ্ছে মানে বঙ্গের গ্যারিক বলা হয় গিরিশ ঘোষকে। গিরিশ ঘোষ যে নাটক করে সেটা ফেটে পড়ে, সেটা বিয়ের জন্য দেখার জন্য মানুষ, আর বলছেন যে
প্রত্যক্ষ জ্ঞান হয়, তার কোনো নাটক পড়ি নাই, থিয়েটারেও যাই নাই, এই জন্য এই ছিল হচ্ছে বঙ্গীয় সমাজের অবস্থা। সুতরাং তার যারা অভিনেত্রী, তার যারা অভিনেতা, তাদের প্রতি মানুষের মনোভাব কি হতে পারে এ আর কহতব্য নয়, এবং সেই জায়গায় আসলে এই লোকটার গুরুত্ব, শ্রীরামকৃষ্ণের গুরুত্ব। রজতদার নতুন উপন্যাস সাঁকোটা দুলছে, এটা পরম্পরা প্রকাশনী গৌতমদা বার করেছেন, গৌতম দাস। আর পরম্পরা ওয়েবজিনেই ওদের যে আন্তর্জাল যেটা পত্রিকা, সেখানেই এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। আর আজ এখানে একেবারে গ্রন্থাকারে বেরোলো। এটা নাটক হবে, এরপরে নাটক হলে খুবই ভালো হবে। এর মুখ্য চরিত্র হচ্ছে নিবেদিতা। আমি তো তাও আজকে নিবেদিতার প্রসঙ্গ বললামই না। হ্যাঁ, মানে নিবেদিতা, গিরিশ ঘোষ, নিবেদিতার জীবন যদি আপনারা পড়েন, নিবেদিতা ম্যাকলাউডকে চিঠি লিখছেন, ওর বন্ধুকে, প্রাণের বন্ধু ম্যাকলাউডকে, যে গিরিশ ঘোষ ইবসেনের ব্র্যান্ড নাটকটা পড়েছেন এবং পড়ে এমন উত্তেজিত যে বলছেন যে এই নাটক ইবসেনের কোথাকার সাগর পাড়ের নাটক, এ তো একেবারে বাংলার সমাজ জীবন নিয়ে লেখা। এই কথা নিবেদিতার লেখায় আছে এরকম। এবং ম্যাকলাউড পরে 1920-র দশকে তার চিঠিতে লিখছেন এক জায়গাতে যে কদিন আগে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব হলো, নাকি একটা বেনিফিট নাইট হলো, কি একটা ইয়ের সুবাদে, সেখানে গিরিশ ঘোষের একটা নাটক অভিনয় আমরা সবাই খুব দেখলাম, এবং সেটা কোনো একটি পয়সাও কোনো অভিনেতা অভিনেত্রীরা নেবেন না, নেননি। পুরো সেদিনের টাকাটা অমুক ফান্ডে দেয়া হলো বা হবে, ম্যাকলাউডের চিঠিতেও আছে। তো সেই নিবেদিতার জীবন নিয়ে রজতদা এই উপন্যাস লিখেছেন, উনি বলবেন কয়েকটা কথা। এটা নিবেদিতার জীবনীমূলক উপন্যাস নয়, নিবেদিতার একটা জার্নি, সেই জার্নিটাই সাঁকোটা দুলছে। সেটা হলো যে জায়গা থেকে শিশিরবাবু শেষ করলেন বা বলছিলেন যে সেই সময়টায় একটা চিঠির একটা অংশ উল্লেখ করি। রবীন্দ্রনাথ লিখছেন এই বিবেকানন্দ লিখছেন নিবেদিতাকে যে ঠাকুর বাড়ির সহিত সংস্রব ত্যাগ করো, ওনারা শৃঙ্গার রসে বঙ্গদেশ ভাসাইয়া দিতেছেন, এই সতর্কবাণীও দিচ্ছেন। অর্থাৎ একটা আদুল গায়ের যে সংস্কৃতি, যেটা উনি বারবার বলার চেষ্টা করছিলেন, যে লোক জায়গা থেকে উঠে আসা, মাটি থেকে উঠে আসা, রামকৃষ্ণের হাত ধরে বা এই কালটা ধরে, তার সঙ্গে একটা এলিটিস্ট সোসাইটি, একটা কনফ্লিক্ট কিন্তু তখন হচ্ছে সেই সমাজে, এবং সেটা স্বাভাবিক কারণেই, সেটা ধর্মীয় ব্যাপার নিয়েই হচ্ছে। ব্রাহ্ম ধর্ম, বিবেকানন্দ একটা জায়গায় বলছেন মেক ইনরোডস ইনটু ব্রাহ্মস, অর্থাৎ, এবং নিবেদিতা লিখছেন যে ক্রুসেড শুরু হবে, অর্থাৎ ব্রাহ্ম ধর্ম টালমাটাল হচ্ছে। এইরকম সময় আমার এটা বইটার মূল উদ্দেশ্য দুটো জিনিস। একটা হলো যে বিরোধাভাস, সংঘাত, দ্বন্দ্ব, মতাদর্শগত সংঘাত, এই বিষয়গুলো যতখানি শ্রদ্ধাশীল হয় তখন সমাজ সৃজনশীল হয়ে ওঠে। বিরোধাভাস নিকেশ করো, এটা যখন হয় তখন দুষ্কৃতির আতুরঘর হয় সমাজ। সেই সময় দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দের বা বিবেকানন্দের যে ধর্মীয় প্রচার এবং বিবেকানন্দের যেভাবে দেশকে দেখার, দেশকে মুক্ত করার প্রচার, তার সঙ্গে রবীন্দ্রনাথের আকাশ জমিন একটা ফারাক, এটা ভীষণভাবে সংঘর্ষের জায়গা। আবার আরেকদিকে জগদীশচন্দ্রের বিজ্ঞান প্রতিবাদ বেরিয়ে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে নিবেদিতা অদ্ভুত একটা সাঁকো তৈরি করার চেষ্টা করছে। নিবেদিতা ঠাকুর বাড়ির সঙ্গে সম্পর্ক রাখছেন। নিবেদিতা বলছেন এরাও তো একইভাবে সেই ব্রহ্মের কাছে পৌঁছাতে চাইছে। নিবেদিতা জগদীশচন্দ্রের কাছে, জগদীশচন্দ্রকে তো নিবেদিতা ছাড়া জগদীশচন্দ্র হতে পারতো না, এটা আমি জোর গলায় বলতে পারি। নিবেদিতা সারা দিন রাত্রি জুড়ে তার গবেষণা পত্র লিখছেন বিদেশে, এমনকি
আজকে একদম প্যাট্রিক গেডেসের সঙ্গে নিবেদিতা সেক্রেটারিশিপ নিয়ে জগদীশ চন্দ্রকে ওখানে এস্টাবলিশ করছেন সায়েন্স কংগ্রেসের বক্তৃতা দেবেন, এবং সেই বক্তৃতার খসড়া তৈরি করছে নিবেদিতা, দীনেশ সেনের লেখা কারেক্ট করে গণেশ সেনের লেখা কারেক্ট করে দিচ্ছে। এই রকম জায়গায় নিবেদিতা কিন্তু, ও নন্দলালকে অজন্তা কারণ নিবেদিতা দেখছে যে জগদীশ চন্দ্র যে কথাটা বলতে চাইছে, প্রমাণ করতে চাইছে যে সর্বভূতে চৈতন্য, সেটা নিবেদিতা বুঝতে পারছে অদ্বৈত দর্শনের কথা, অর্থাৎ নিবেদিতা একটা সাঁকো তৈরি করার কথা বলছে। কিন্তু মজার বিষয় হলো এইটাই যে রিলিজিয়াস যে ন্যাশনালিটি যার মধ্য দিয়ে নিবেদিতা প্রাথমিকভাবে এসেছিলেন, এবং যেটা সেই সময় একটা তৈরি করার চেষ্টা চলছিল বিভিন্ন দিক থেকে, কারণ ব্রাহ্ম সমাজও বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি করছে। নিবেদিতার জার্নিটা হলো তার থেকে পলিটিক্যাল ন্যাশনালিজমে টার্ন নিচ্ছে। এইটাই আমার উপন্যাসের মূল বিষয়। নিবেদিতার শুরু হচ্ছে, নিবেদিতার কাছে নিউজটা এসছে বিবেকানন্দ মারা গেছেন, সেই চিঠিটা এসছে যেটা সর্বানন্দ লিখেছিলেন তাকে। নিবেদিতা ভোরবেলায় যাচ্ছেন বেলুড় মঠে, গঙ্গায় যাচ্ছেন, এই যেতে যেতেই তার ইনসিডেন্ট গুলো আসছে বিভিন্ন রকম ভাবে, তার পরিক্রমাটা, এবং গিয়ে পৌঁছলেন আমার উপন্যাসটায়, তারপরেই ন্যাশনালিটি তৈরি, এই জায়গাটায় আমার উপন্যাসটা এখানে শেষ। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই সময় পড়ার একটা উপযুক্ত বিষয় আপনারা যদি গ্রহণ করেন এবং একটু মানুষকে বলেন, এবং আমাদের যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে সেইগুলো একটু উপহার দেন এই বইটা। যে অনেক সময় আমরা মনে করি যে বই দেওয়ার দরকার নেই, অন্য কিছু জিনিস সাথে সাথে অন্য জিনিসও দিন, বইটাও একটু যদি দেন তাহলে বইয়ের প্রচার বাড়ে, মানুষ পড়তে পারে। অনেকের এই আয়োজনটা নিয়ে আর বলার অবকাশ রাখে না, নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ এবং একটা ভালো আয়োজন। কারণ একটা নাট্য দল তারা নাটক প্রযোজনার পাশাপাশি এতগুলো নাটক সংক্রান্ত বক্তৃতা বা আলোচনার আয়োজন করছেন। তার প্রথম শুরুটা আজকে করলেন এই বিষয়টা নিয়ে, এবং এত মানুষ এসেছেন একটা সপ্তাহান্তের সন্ধ্যায়, এবং সঙ্গে সঙ্গে ওরা একটা বই প্রকাশ অনুষ্ঠান রেখেছেন, সেই বইটা ঘিরে কিছু কথা হলো। এই সব মিলে যে একটা মননশীল চর্চা হলো, এটা নিঃসন্দেহে প্রশংসার করার মতোই ব্যাপার।